আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই তুমি ঘুমাচ্ছ কেন? ঘুমাবো না তো কি করব? ঘুমাবে না, আমাকে আদর করবে এখন। ওঠো। শুনুন তো, আপনাকে আদর করার কোনো ইচ্ছা নেই আমার তো। এই তুমি এইভাবে কেন কথা বলছো? কিভাবে বলবো? সুন্দর করে কথা বলবে। আমি পারবো না। এই আর একবার এভাবে কথা বললে আমি শ্বশুরাব্বুর কাছে বিচার দিব। আপনি কি আমাকে ব্ল্যাকমেইল করছেন? তুমি যেটা মনে করো। এখন যদি তুমি আমাকে আদর না করো তাহলে আমি সত্যি সত্যি শ্বশুরাব্বুকে বিচার দিব। তাই নাকি? তাহলে কি বিচার দিবেন শুনি। বলবো তুমি আমাকে থাপ্পড় দিয়েছো আর আমাকে খাটেও ঘুমাতে দাওনি। কিন্তু আমি আপনাকে মারলাম কখন? আর আপনি খাটে আমার পাশেই শুয়ে আছেন। কিছু করনি, তবে আমি বলবো এগুলো। ওরে আল্লাহ, এটা আমার কার সাথে বিয়ে হলো? এখন বলো, আমাকে আদর করবে নাকি আমি গিয়ে বিচার দিব? দেখুন, এমনিতেই আমাকে জোর করে বিয়ে করেছেন, তারপর এখন আবার এখানে স্ত্রীর অধিকার দেখাতে আসবেন না। আমি আপনাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। কেন আমাকে স্ত্রী হিসেবে মানতে পারবে না? আমি দেখতে অসুন্দর নাকি কোনো সমস্যা? আমি দেখতে সুন্দর, কিন্তু আমি আপনাকে সবসময় বড় বোনের চোখে দেখেছি। আপনাকে নিয়ে কখনোই আমার অন্য ফিলিংস ছিল না। এতদিন বড় বোন হিসেবে দেখেছো, এখন বউ হিসেবে দেখবে, এতে সমস্যাটা কোথায়? না, আমি পারবো না। প্লিজ এমন কথা বলো না। আমি না তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে হারানোর ভয়ে তোমাকে বিয়ে করেছি। দেখুন, এগুলো বলে লাভ নেই। আমি আপনাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না। দেখো এভাবে বলো না। তোমার যদি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে সমস্যা হয় তাহলে তুমি সময় নাও, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে দূরে ঠেলে দিও না প্লিজ। কিন্তু আমি বললাম তো তুমি সময় নাও। যখন তুমি নিজে থেকে আমায় ভালোবাসবে সেদিনই আমি আমার অধিকার নেব। আচ্ছা ঠিক আছে, কিন্তু খাটে আমাদের মাঝখানে কোলবালিশ থাকবে। ঠিক আছে। আর আমাকে স্ত্রী হিসেবে না মানলেই তবে তুমি করে বলতে পারো। তোমার মুখে আপনি ডাকটা আমার একদমই ভালো লাগে না। আর তাছাড়া বাহিরের কেউ শুনলে কি বলবে? কারণ আমাদের সমস্যাটা তো আমাদের মাঝেই থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘুমিয়ে গেলাম। আর এখানে যেন কোলবালিশটা থাকে। এই কথা বলে সায়েম শুয়ে পড়ে। তখন আনিকা অন্যদিকে ফিরে শোয় এবং কিছুক্ষণ নীরবে কান্না করে, কারণ ভালোবাসার মানুষের প্রত্যাখ্যান কেউই মেনে নিতে পারে না। আনিকা কান্না বন্ধ করে ফিরে তাকায়, দেখে সায়েম ঘুমিয়ে পড়েছে। তখন সে ধীরে ধীরে কোলবালিশটা সরিয়ে সায়েমের কপালে একটা আলতো করে চুমু দেয়। তারপর সায়েমকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এখন চলুন তাদের সম্পর্কের শিকড় থেকে ঘুরে আসি। আনিকার বাবা হচ্ছে সায়েমের বাবার বেস্ট ফ্রেন্ড এবং বিজনেস পার্টনার। সায়েমের পড়াশোনার জন্য ছোটবেলায় তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল ওর বাবা। সায়েম 3 সপ্তাহ হলো অনার্স শেষ করে দেশে এসেছে। আর তখন আনিকা তাকে দেখে পছন্দ করে ফেলে। যদিও তারা যখন ছোট ছিল তখন তারা একসাথেই থাকতো। আনিকা আর সায়েম প্রথমে দুজন দুজনকে চিনতে পারে না। পরে তার বাবা পরিচয় করিয়ে দিলে যখনই সায়েম আনিকাকে আপু বলে আনিকা রাগ হয়ে যায় 100 ডিগ্রি, কারণ সায়েম তাকে আপু হিসেবে দেখলেও সে যে সায়েমকে ভালোবেসে ফেলেছে। তারপর দিন যাচ্ছিল, একদিন সায়েম যখন আনিকাকে আবার আপু বলে তখন আনিকা নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। সে সেদিন রাতেই তার বাবাকে সবটা বলে যে সে সায়েমকে ভালোবাসে, সে তাকে বিয়ে করতে চায়। আনিকার বাবা তখন তার বন্ধু মানে সায়েমের বাবাকে কল করে। কল রেখে আনিকার বাবা হাসা শুরু করে। তারপর তাদের বিয়ে হয়। সায়েম কখনো তার বাবা মায়ের অবাধ্য হয় না, তাই সেও এই বিয়েতে রাজি হয়, কিন্তু আনিকাকে মেনে নিতে পারে না। আরে দর্শক, এখানে আমি বকবক করছি আর ওইদিকে তো সকাল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গল্পে চলুন। সকালের আবছা আলো আনিকার মুখে এসে পড়ে। আনিকার ঘুম ভাঙে। সে তখনও সায়েমের বুকের উপরে শুয়েছিল। সায়েমের ঘুম ভাঙলে তাদের এভাবে দেখলে সমস্যা হবে, তাই সে তখনই সায়েমের বুক থেকে উঠে পড়ে আর মাঝখানে কোলবালিশটা রেখে দেয়। তারপর বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে বাইরে দেখে সায়েম এখনো ঘুমোচ্ছে। তখন সায়েমের দিকে তাকিয়ে আনিকা বলে, তোমার কিউটনেস দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। কবে তুমি আমার হবে জান?
কবে আমাকে আমার অধিকারটা দিবে? তখন আনিকা সায়েমকে ঘুম থেকে উঠায়। এই সায়েম, ওঠো ওঠো, সকাল 9টা বাজে। কি 9টা বাজে? আমাকে আগে বলবেন না? আবার আপনি করে বলছো? ও সরি, আসলে অভ্যাস হয়ে গিয়েছিল। আচ্ছা এখন ওঠো। সায়েম উঠেও আশ্রমে চলে যায়। তারপর কিছুক্ষণ পরে বের হয়ে দেখে আনিকা শাড়ি পরার চেষ্টা করছে কিন্তু পারছে না। তখন সায়েম আনিকার কাছে গিয়ে তার হাতে এক মাথা দিয়ে বাকি শাড়িটা পরিয়ে কুচি ঠিক করে। আনিকা মনে করেছিল সায়েম কুচিটা লাগিয়ে দেবে, কিন্তু সায়েম কুচি ঠিক করে কুচির মাথা আনিকার হাতে ধরিয়ে দেয়। তারপর তারা দুজনেই নিচে যাওয়ার জন্য রেডি হয়। তারপর নিচে যাওয়ার সময় আনিকা বলে, সবার সামনে প্লিজ নর্মাল আচরণ করো। আমি চাই না আমাদের কারণে আমাদের বাবাদের বন্ধুত্বে কোনো সমস্যা হোক। ঠিক আছে চলো। তখন দুজন একসাথে নিচে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় ড্রয়িং রুমে বসে থাকা তাদের বাবা মারা বলে, দেখ দেখ, আমার ছেলের বউ আসছে। আরে তুই দেখ, আমার মেয়ে আর মেয়ের জামাই আসছে। আনিকা আমার ঘরের লক্ষ্মী। আরে দেখো তোমরা, আমার ছেলে আর আমার ছেলের বউকে কি সুন্দর মানিয়েছে। মাশাআল্লাহ, কারো যেন নজর না লাগে। তোমরা কি নিয়ে এত কথা বলছো? আচ্ছা, কথা পরে, সবাই এখন নাস্তা করতে আসো। হ্যাঁ আসো। সায়েম বাবা তুমি এখানে বসো, আর আনিকা তুই এখানে বস। বৌমা, সায়েম তোমাকে কোনো জ্বালাতন করেনি তো? আনিকার উদ্দেশ্যে তার বাবার এমন প্রশ্ন শুনে সায়েম ভয়ে ঢোক গিলে আনিকা একটু ভেবে হেসে উত্তর দেয়, না আব্বু, ও অনেক ভালো ছেলে। হ্যাঁ ঠিক আছে, কখনো যদি ও তোমাকে জ্বালায় তখন আমাকে বলবে। আরে তুমি চুপ করো তো, সবাইকে খেতে দাও। তখন সবাই একসাথে নাস্তা করা শুরু করে। আনিকার মনটা এখনো খারাপ, হয়তো রাতের সেই ঘটনার কারণে। সবাই নাস্তা করে উঠে ড্রয়িং রুমে গিয়ে বসে। তখন আনিকার মা বলে, সায়েম বাবা তুমি তোমার জামা কাপড় গুছিয়ে নাও, আর আনিকা তুইও তো জামা কাপড় গুছিয়ে নে। কিন্তু কেন? আমাদের বাড়িতে যাবে তাই। কিন্তু আপনাদের বাড়িতে কেন যাব? সায়েম, এগুলো কেমন কথা? আরে বেআইন, রাগ করছেন কেন? ওরা ছোট মানুষ, এগুলো জানে না। সায়েম, এটা বিয়ের নিয়ম। বিয়ের পরের দিন বউকে নিয়ে শ্বশুরবাড়ি যেতে হয়। সায়েম বেশ চিন্তিত হয়ে যায়। সে কখনোই ভাবেনি এমন পরিস্থিতির মুখোমুখি হবে। তার মনের দ্বিধা এখনো দূর হয়নি, কিন্তু আনিকার কোমল অনুভূতি, তার ভালোবাসার গভীরতা তাকে মাঝে মাঝে ভাবিয়ে তোলে। আনিকা নীরবে সায়েমের দিকে তাকিয়ে আছে। সে জানে সময়ই সবকিছু ঠিক করবে, তবুও তার হৃদয়ে এক ধরনের অনিশ্চয়তা, কখন সায়েম তার ভালোবাসা বুঝবে। দুজনেই আনিকার বাবার বাড়িতে যাওয়ার প্রস্তুতি নেয়। গাড়িতে বসার সময় আনিকার বাবা মজা করে বলে, দেখো বাবা, তুমি কিন্তু আমার মেয়েকে কষ্ট দেবে না। জি আব্বু, চেষ্টা করব। আনিকা সায়েমের দিকে তাকায়। সে জানে সায়েমের মুখের এই কথাগুলো আসলে তার হৃদয়ের সত্যি অনুভূতির প্রতিফলন নয়। তবে সে আশায় বুক বাঁধে, হয়তো একদিন সায়েম সত্যি সত্যি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে। বাড়িতে পৌঁছানোর পর আনিকার মা তাদের বরণ করে নেয়। সায়েম খানিকটা অস্বস্তিতে থাকলেও হাসি মুখে সবার সাথে কথা বলে। রাতে সায়েম একা বসে আছে বারান্দায়। আনিকা ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ায়। তুমি কি কিছু ভাবছো? হ্যাঁ, অনেক কিছু। তুমি চাইলে আমার সাথে শেয়ার করতে পারো। আমি চাই না তুমি এইভাবে দূরে দূরে থাকো। আনিকা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি এখন এই সম্পর্কটা পুরোপুরি মেনে নিতে পারছি না, সময় লাগবে। আমি জানি, আমি অপেক্ষা করব যতদিন তুমি আমাকে ভালোবাসতে শিখবে। সায়েম আনিকার দিকে তাকায়। তার মধ্যে যেন কিছুটা পরিবর্তন আসছে, কিন্তু সে এখনো অনুভূতিগুলোকে ঠিকভাবে বোঝাতে পারছে না। রাতের হালকা বাতাস তাদের দুজনকে আরো কাছাকাছি এনে দেয়। হয়তো এভাবেই একদিন সায়েম তার হৃদয়ের দরজা খুলে দেবে। সায়েম আর আনিকা শ্বশুরবাড়িতে এসে কিছুদিন কাটিয়েছে। সায়েম ধীরে ধীরে আনিকার প্রতি কিছুটা নরম হলেও নিজের অনুভূতি প্রকাশ করতে এখনো দ্বিধাবোধ করছে। একদিন সকালে আনিকা তার বাবার বাড়ির পুরনো অ্যালবাম ঘাঁটতে গিয়ে একটি ছোট্ট ছবি খুঁজে পায়। ছবিতে সে একজন ছোট্ট ছেলের সাথে খেলছে, যার মুখ তার কাছে কিছুটা পরিচিত মনে হয়। এটা তো... সে দ্রুত ছবিটা নিয়ে সায়েমের কাছে ছুটে আসে। এই ছবি দেখো, তুমি কি চিনতে পারছো? এই ছেলেকে? তুমি, এটা আমাদের ছোটবেলার ছবি। সায়েম ছবিটা হাতে নেয়, গভীরভাবে দেখতে থাকে। তার মনের ভেতর যেন এক ঝড় বয়ে যায়। সে কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলে, আমার মনে নেই। তুমি সত্যি কিছু মনে করতে পারছো না? না, আমি বুঝতে পারছি না, কিন্তু এটা যেন আমাকে কোথাও নিয়ে যাচ্ছে। এই ছবিটা কি পুরনো কোনো স্মৃতির দরজা খুলে দিতে পারে? সায়েম কি সত্যি আনিকাকে একসময় ভালোবেসেছিল কিন্তু ভুলে গেছে? সায়েম রাতের অন্ধকারে বারান্দায় বসে ছবিটা হাতে নিয়ে ভাবছে। তার মনে কিছু অদ্ভুত অনুভূতি জন্ম নিচ্ছে।
যেন সে কিছু খুব গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলেছে। আনিকা আস্তে আস্তে তার পাশে এসে বসে। সায়েম, তোমার কিছু মনে পড়ছে? আমি জানি না, এটা যেন ধোঁয়াশার মতো। মনে হচ্ছে আমি কিছু অনুভব করেছিলাম, কিন্তু ভুলে গিয়েছি। আনিকা গভীর শ্বাস নেয়। তুমি কি কখনো অনুভব করেছো কিছু জিনিস হারিয়ে গেলে তার মূল্য পরে বোঝা যায়? সায়েম আনিকার দিকে তাকায়। তার চোখে যেন প্রশ্নের ঝড়, সে উত্তর খুঁজছে। হঠাৎ এক দমকা বাতাস আসছে। আনিকার ছবি ধরে রাখতে পারলেও অন্য কিছু কাগজ উড়ে যায়। সায়েম দ্রুত কাগজটা তুলে নেয়, তাতে কিছু পুরনো লেখার ছাপ। এটা তো কাগজে ছোট ছোট হাতের লেখা। আমার সবচেয়ে ভালো বন্ধু সায়েম, আমি জানি না তুমি আমাকে কিভাবে দেখো, কিন্তু আমি তোমাকে অন্যভাবে দেখি। একদিন যদি তুমি আমার অনুভূতি বুঝতে পারো, তাহলে আমি অনেক খুশি হব। আনিকা, সায়েম হতবাক হয়ে যায়। এটা তুমি লিখেছিলে? হ্যাঁ, অনেক আগে, যখন তুমি আমাকে শুধু আপু বলে ডাকতে, তখনই বুঝেছিলাম তুমি কিছু ভুলে গেছো। সাইমের মনে হঠাৎ কিছু দৃশ্য ভেসে ওঠে। ছোটবেলায় আনিকা তার সঙ্গে খেলে, হাসে, একদিন ঝগড়া করে কেঁদে ফেলে। সেই অনুভূতিগুলো যেন হারিয়ে গেছে, কিন্তু এখন ফিরে আসছে। সাইম চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নেয়। আমি মনে করতে পারছি। আনিকার চোখে জল চলে আসে। অতীতের সম্পর্ক, হারিয়ে যাওয়া স্মৃতি, সবকিছু কি আবার নতুনভাবে জোড়া লাগবে? রাতের অন্ধকারে সাইম বারান্দায় বসে আছে, তার হাতের মধ্যে সেই ছোট্ট কাগজের টুকরো। বাতাসের মৃদু শীতলতায় সে একটু শিহরিত হলেও তার মনের ভেতর আরো বড় এক ঝড় বইছে। তাকে ছোটবেলায় আপু বলে ডাকার পেছনের গল্প কি? কেন সে আনিকাকে বোনের মতো দেখেছে, অথচ আনিকার হৃদয়ে প্রেম জন্ম নিয়েছে? এইসব প্রশ্ন যেন তাকে আচ্ছন্ন করে রেখেছে। সে তার স্মৃতির গভীরে যেতেই চেষ্টা করছে। ছোটবেলায় আনিকার সঙ্গে কাটানোর সময়, তাদের খুনসুটি, আনিকার গাল ফুলিয়ে রাগ করা, এসব কি সত্যিই তার জীবনের অংশ ছিল, নাকি কেবল আনিকার একতরফা অনুভূতি? হঠাৎ একটি দৃশ্য তার মনে ভেসে ওঠে। এক গ্রীষ্মের দুপুর, ছোট্ট সাইম বাগানের এক কোণে বসে আছে। তার পাশে আনিকা, যার হাতে একটি চকলেট। এই, তুমি কেন চুপ করে বসে আছো? আমার একটু মন খারাপ লাগছে। আহ, তাহলে এটা খাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। সাইম চকলেটটা নিতে গিয়েই থেমে যায়। তুমি কিভাবে জানলে যে আমি মন খারাপ? কারণ আমি তোমাকে বুঝি। এই কথাগুলো যেন অনেক গভীর কিছু বলে দিচ্ছে। ছোটবেলায় আনিকার এই যত্নশীল ভালোবাসা কি সাইম বুঝতে পারেনি? সে ধীরে ধীরে নিজের চিন্তা প্রসারিত করতে থাকে। আনিকা তখনও বারান্দায় দাঁড়িয়ে, তার চোখে অস্থিরতা, যেন সে সাইমের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় আছে। তুমি এতক্ষণ ধরে চুপ কেন? আমি কিছু মনে করতে পারছি। আনিকার মুখে এক ঝলক আশার আলো ফুটে ওঠে। তাহলে বলো, তুমি কি কিছু অনুভব করছো? হয়তো, আমি নিশ্চিত না, কিন্তু আমার মনে হচ্ছে তুমি আমার জীবনের একটা বড় অংশ ছিলে। আমি ভুলে গিয়েছিলাম। আনিকার চোখের কোণে এক ফোঁটা জল জমতে শুরু করে। সাইম কি সত্যি তার অনুভূতি বুঝতে পারবে? পুরনো স্মৃতি কি তাকে আনিকার ভালোবাসার দিকে ফিরিয়ে আনবে, নাকি তার মনে এখনো দ্বিধার কুয়াশা রয়ে গেছে? সাইম আনিকার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে আছে। তার মনে ধীরে ধীরে অনেক কিছু পরিষ্কার হতে শুরু করেছে। আনিকার সেই ছোট্ট নোট, তার পুরনো স্মৃতি, সবকিছু একত্রে জুড়ে যাচ্ছে। সে হঠাৎই অনুভব করতে লাগলো এই সম্পর্কটা শুধু এখন তৈরি হয়নি, বরং তার অতীতের গভীরের শিখর রয়ে গেছে। আনিকার ভালোবাসা শুধু এখনকার নয়, বরং সেই ছোটবেলা থেকেই জন্ম নিয়েছে। আনিকা সাইমের সামনে দাঁড়িয়ে নিঃশব্দে অপেক্ষা করছে। তুমি কি কিছু মনে করতে পারছো? হ্যাঁ, আমার মনে পড়ছে। এই কথা শুনে আনিকার চোখ ছলছল করে ওঠে। তাহলে এখনো কি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে না? সাইম কিছুক্ষণ চুপ থাকে। বাতাসের মাঝে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। তারপর সে ধীরে ধীরে বলে, আমি জানি না, কিন্তু আমি চাই চেষ্টা করতে। তুমি সত্যিই চেষ্টা করবে? হ্যাঁ, আমি বুঝতে পারছি এই সম্পর্কটা শুধু একটা দায়িত্ব নয়, এটা এর চেয়ে বেশি কিছু। আমি জানি না ঠিক কখন, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। আমি অনেকদিন ধরে এই কথাটার অপেক্ষায় ছিলাম। সাইম আনিকার দিকে তাকিয়ে থাকে। মনে হয় যেন আজ প্রথমবার সে তাকে নতুনভাবে দেখছে। এভাবেই ধীরে ধীরে দুজন এক নতুন পথে এগিয়ে যাবে। একটি সম্পর্ক যা শুধু বাধ্যবাধকতা নয়, বরং সত্যিকারের ভালোবাসার রূপান্তর। সন্ধ্যার নরম আলো বাড়ির উঠোনে ছড়িয়ে পড়ছে। আনিকার বারান্দার এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার মনে এক অদ্ভুত প্রশান্তি। কিছুদিন ধরে সাইমের পরিবর্তন সে বুঝতে পারছে। ধীরে ধীরে সাইম তাকে মেনে নিচ্ছে, অনুভূতি প্রকাশ করতে শুরু করেছে। তবে এই শান্ত সময় বেশিক্ষণ স্থায়ী হলো না। বাইরে গাড়ির শব্দে আনিকা চমকে ওঠে। কে আসতে পারে?
সায়েম দরজা খুলতেই সামনের মানুষটিকে দেখে হতবাক হয়ে যায়। তানিশা, সায়েম তানিশা বলেই তানিশাকে জড়িয়ে ধরে। তানিশাও সায়েমকে শক্ত করে জড়িয়ে ধরে। তানিশা হচ্ছে সায়েমের কলেজ লাইফ থেকে হওয়া বেস্ট ফ্রেন্ড, যে কিনা ভার্সিটি লাইফের শেষ পর্যন্ত তার সাথে ছিল, সবসময় তাকে সাপোর্ট দিয়েছে। তাদের সম্পর্কটা ভাই বোনের মতো। হ্যাঁ, আমি। তুমি তো আমায় ভুলেই গিয়েছো। তানিশার চোখে উচ্ছ্বাস, মুখে চওড়া হাসি, কিন্তু তার উপস্থিতি যেন বাতাসে এক অদ্ভুত পরিবর্তন এনে দিল। তুমি কে? আমি তানিশা, সায়ামের বেস্ট ফ্রেন্ড। আমরা একসাথেই বিদেশে পড়েছি। তানিশার হাসি সহজ, কিন্তু আনিকার মনে কিছু একটা খচখচ করছে। তুমি এত দ্রুত বিয়ে করলে, আমাকে জানানোর প্রয়োজন মনে করোনি? সবকিছু হঠাৎই হয়ে গেল। তানিশার চোখে অদ্ভুত এক অভিব্যক্তি, যা আনিকা লক্ষ্য করলেও কিছু বলতে পারছে না। তানিশা কি শুধু বন্ধুত্বের টানিয়ে এসেছে, নাকি তার মনে অন্য কিছু ছিল? আমাকে তোমাদের বাড়িতে ঢুকতে বলবে না? অবশ্যই, এসো। তানিশা ভিতরে ঢুকে আনিকার পাশে দিয়ে হেঁটে যায়। তাদের মধ্যে কোনো কথা হয় না, কিন্তু বাতাসে এক অদ্ভুত স্নায়ুচাপ কাজ করছে। তানিশার ফিরে আসায় আনিকার মনে অজানা এক অস্বস্তি কাজ করছে, যদিও সে তা প্রকাশ করেনি। সন্ধ্যায় সবাই বসে গল্প করছিল। তানিশা আর সাইম বিদেশি স্মৃতিগুলো নিয়ে হাসাহাসি করছিল। সায়েম, মনে আছে সেই রাতের আড্ডা, কফি শপের ঝগড়া, পরীক্ষা চলাকালীন চরম দুশ্চিন্তা? হ্যাঁ, সেই দিনগুলো সত্যি স্মরণীয় ছিল। আনিকা ওদের কথাগুলো শুনে একা অনুভব করতে লাগলো। তানিশা আর সাইমের এত স্মৃতি, এত বন্ধুত্ব, কেন যেন তার মনে হচ্ছিল সে এখানে একজন বহিরাগত হয়ে গেছে। তুমি জানো আনিশা, আমি আর সাইম ছিলাম একেবারে অপরিহার্য। একে অপর ছাড়া চলতোই না। তাই নাকি? বন্ধুত্ব নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই। সাইম সবসময় আমার পাশেই থাকতো। এই কথাটা শুনে আনিকার মনে কেমন যেন লাগলো, আনিকা, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। কিন্তু সে জানে সে ঠিক নেই। তানিশার উপস্থিতি তাদের সম্পর্কে নতুন চ্যালেঞ্জ আনবে, নাকি এটা শুধুই আনিকার ভুল বোঝাবুঝি। তানিশার আগমন আনিকার মনে এক ধরনের অস্থিরতা তৈরি করেছে। সে ঠিক বুঝতে পারছে না তানিশা শুধুই বন্ধুত্বের জায়গা থেকে এসেছে, নাকি তার মনে কিছু লুকানো অনুভূতি রয়েছে। সন্ধ্যার খাবারের পর সবাই বসে গল্প করছিল। তানিশা এবং সায়েম একে অপরের সঙ্গে আগের স্মৃতিগুলো ভাগ করছিল, যেন সময় কিছুই বদলায়নি। সাইম, মনে আছে বিদেশে যখন আমরা প্রথমবার একসাথে রান্না করার চেষ্টা করেছিলাম? ও হ্যাঁ, আমি পুরো খাবারটাই জ্বালিয়ে দিয়েছিলাম। আর তারপর আমি তোমাকে বলেছিলাম রান্না তোমার দ্বারা হবে না। তাদের হাসাহাসি দেখে আনিকার মনে অদ্ভুত অনুভূতি জন্ম নিচ্ছে। সে বুঝতে পারছে সায়েম তানিশের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করছে, কিন্তু তার মুখের হাসিটা কেমন যেন অচেনা মনে হচ্ছে। তানিশা, তুমি এখানে কতদিন থাকবে? তুমি কি আমাকে তাড়িয়ে দিতে চাইছো? না, এমনটা বলিনি, শুধু জানতে চেয়েছিলাম। তানিশা হাসে, কিন্তু তার হাসির ভেতরে কিছু একটা লুকানো আছে। কিন্তু আনিকা কি সেটা ঠিকভাবে বুঝতে পারছে? রাতে আনিকা বারান্দায় গিয়ে দাঁড়ায়। তার মনে নানা প্রশ্ন। সায়েম কি কখনো তানিশাকে অন্যভাবে ভেবেছিল? তানিশা কি সত্যি শুধুই বন্ধু? হঠাৎ সায়েম তার পাশে এসে দাঁড়ায়। তুমি এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কিছু ভাবছি। তানিশার ব্যাপারে? সায়েম সরাসরি প্রশ্ন করায় আনিকা একটু চমকে যায়। হয়তো। তুমি কি মনে করছো আমাদের বন্ধুত্বের মধ্যে অন্য কিছু আছে? তুমি বলো। না। সায়েমের উত্তর শুনে আনিকার মনে কিছুটা প্রশান্তি আসে, কিন্তু সম্পূর্ণ নয়। তানিশার উপস্থিতি কি সত্যি তাদের সম্পর্কের মধ্যে বাধা আনবে, নাকি এটা শুধুই আনিকার অনুভূতির দ্বন্দ্ব? তানিশার আগমনের পর থেকে আনিকার মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। সায়েম ধীরে ধীরে তাকে স্বীকার করছে, কিন্তু এই সম্পর্কের ভিত কতটা শক্ত তা নিয়ে তার মনে সন্দেহের মেঘ জমেছে। তানিশার সাথে সায়েমের সম্পর্ক কেবল বন্ধুত্ব, নাকি এর গভীরে অন্য কোনো অনুভূতির অস্তিত্ব রয়েছে? সকালবেলা আনিকা রান্নাঘরে কাজ করছিল। তানিশা তার পাশে এসে দাঁড়ালো। তুমি কি রান্না করতে ভালোবাসো? খুব একটা ভালো রান্না করতে পারি না, তবে চেষ্টা করি। সায়ামের পছন্দের খাবারগুলো বানাতে পারো? সায়েমের পছন্দের খাবার ঠিক জানি না। ও, আমি জানি। ওর সবচেয়ে পছন্দের খাবার হলো হালকা মশলার চিকেন কারি, একটু খাড়ো রঙের লালচা পরোটা, আর সাথে নরম রসগোল্লা। আনিকার মনে কেমন যেন লাগলো। তুমি কিভাবে জানো? আমরা তো একসাথে কত বছর কাটিয়েছি। একে অপরের পছন্দ অপছন্দ না জানলে কিভাবে চলে? আনিকা অনুভব করলো সে সায়েমকে এখনো পুরোপুরি চিনতে পারেনি।
সন্ধ্যায় তানিশা ও সাইম একসাথে বসে পুরনো দিনের ছবি দেখছিল। এটা দেখো, আমাদের শেষ নোট ট্রিপের ছবি। তুমি কি মনে রেখেছো? অবশ্যই, সেই দিনটা ছিল অসাধারণ। আনিকা সেখান থেকে উঠে গেল। তার মনে হচ্ছিল সে এখানে অপ্রাসঙ্গিক। রাতে বারান্দায় দাঁড়িয়ে আনিকা নিজেকে প্রশ্ন করলো, আমি কি সত্যি সাইমের জীবনের অংশ হতে পেরেছি? তুমি আজ এত চুপচাপ কেন? তুমি কখনো আমাকে নিয়ে এত গভীরভাবে ভেবেছো? তুমি কি বোঝাতে চাইছো? তানিশা তোমার পছন্দ অপছন্দ জানে, তোমার শখ জানে, তোমার জীবনের গল্প জানে। আমি কি জানি? আমার ভুল হয়েছে, আমি তোমাকে যথেষ্ট সময় দেইনি। আনিকা চোখের জল আটকানোর চেষ্টা করলো। তানিশার উপস্থিতি ধীরে ধীরে আনিকার মধ্যে দ্বিধা বাড়াচ্ছে। সাইম ও তানিশার বন্ধুতে এমন কিছু আছে যা সে বুঝতে পারছে, কিন্তু স্পষ্টভাবে প্রকাশ করতে পারছে না। দিন যত যাচ্ছে আনিকা আরও উপলব্ধি করছে যে তার জীবনে সাইমের গুরুত্ব কতটা গভীর, কিন্তু একই সাথে সে অনুভব করছে যে তাদের মধ্যে একটি দূরত্ব রয়ে গেছে, যেটা হয়তো তানিশার কারণে আরও বেড়েছে। একদিন সকালে আনিকা উঠে দেখে তানিশা ও সাইম একসাথে বসে চায়ের কাপ হাতে নিয়ে কিছু নিয়ে আলোচনা করছে। তুমি কি মনে করো আমি দেশে থাকলে আমাদের পুরনো রুটিন আবার ফিরিয়ে আনতে পারবো? পুরনো রুটিন? তুমি কি বলতে চাচ্ছ? আমাদের সেই সময়গুলো যেখানে শুধু তুমি আর আমি থাকতাম। আনিকার বুকটা ধক করে উঠল। সাইম, আমি একটু বাইরে যাচ্ছি। তুমি ঠিক আছো? আনিকা বাইরে গেল, কিন্তু তার মাথার মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তানিশার কথার মধ্যে কি সত্যিই কেবল বন্ধুত্ব ছিল, নাকি এর গভীরে কিছু ছিল? বিকেল বেলা সাইম আনিকার কাছে গিয়ে দাঁড়ালো। তুমি আজ এত চুপচাপ কেন? আমি শুধু কিছু ভাবছি। তানিশার ব্যাপারে? হয়তো। আনিকা শোনো, তানিশা আমার জীবনের একটা অংশ ছিল, কিন্তু তার উপস্থিতি কখনোই তোমার জায়গা নিতে পারবে না। তুমি আমার স্ত্রী, আমার জীবনসঙ্গী। আমি এখনো সবটা বুঝতে পারিনি, কিন্তু আমি জানি তুমি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আনিকা অবাক হয়ে সাইমের দিকে তাকালো। তুমি কি সত্যি বলছো? হ্যাঁ, আমি চাই আমাদের সম্পর্কটা সময়ের সাথে আরও শক্তিশালী হোক। আমি চাই তোমাকে আরও ভালোভাবে জানতে। আনিকার চোখে জল এসে গেল। সে জানে এই সম্পর্ক একটা নতুন জায়গায় যাচ্ছে, যেখানে ভালোবাসা ধীরে ধীরে গড়ে উঠবে। তানিশার উপস্থিতি কি এবার শুধু বন্ধুত্বের জায়গায় থাকবে, নাকি সে আনিকার ভালোবাসার পরীক্ষা নিতে চাইবে? তানিশার আগমনের পর থেকে আনিকার মনে যে সন্দেহের আবরণ তৈরি হয়েছিল তা ধীরে ধীরে গভীর হয়ে উঠছিল। তবে সত্য কখনোই দীর্ঘ সময় লুকিয়ে থাকে না। একদিন বিকেলে তানিশা আনিকাকে একান্তে ডেকে নিল। আমার সাথে একটু হাঁটবে? হ্যাঁ, বলো কি ব্যাপার? তারা বাগানের পথ ধরে হাঁটতে থাকে। বাতাসে হালকা শীতলতা, কিন্তু আনিকার মনে কিছুটা অস্থিরতা। তুমি নিশ্চয়ই ভাবছো আমি হুট করে এসে তোমার আর সায়েমের সম্পর্কের মাঝে কিছু পরিবর্তন আনতে চাইছি। এটা কি সত্যি নয়? না, বরং আমি চাই তুমি স্বস্তিতে থাকো। আনিকা কিছুটা বিস্মিত হয়। তাহলে তুমি এখানে কেন এসেছো? আমি সায়েমকে অনেক বছর পর দেখতে এসেছি, আর তার সঙ্গে তোমার সম্পর্কটা কেমন চলছে সেটাও জানতে চেয়েছি। শুধু এইটুকুর জন্য? আরেকটু বড় কারণ আছে। আনিকা কৌতূহলী হয়ে তাকায়। আমি বিয়ে করেছি। আনিকার মুখ থেকে বিস্ময়ের ছাপ ফুটে ওঠে। কি? তুমি বিয়ে করেছো? হ্যাঁ, 3 মাস আগে। আর আমি চেয়েছিলাম আমার পুরনো বন্ধুদের সাথে এই সুখবর ভাগ করে নিতে। তাহলে তুমি কখনো স্যামকে? ভালো বন্ধু হিসেবে দেখেছি সব সময়, কখনো তার প্রতি অন্য কোনো অনুভূতি ছিল না। আনিকা এবার হাসলো। আমার মনে হয় আমি তোমাকে ভুল বুঝেছিলাম। এখন বুঝলি? তারা দুজন একসাথে হাসলো। আনিকার হৃদয় এখন অনেক হালকা মনে হচ্ছে। আনিকা এখন স্বস্তি অনুভব করছে। এতদিন ধরে যে ভুল ধারণা তার মনে জমেছিল তা দূর হয়েছে। তানিশা হাসি মুখে আনিকার দিকে তাকিয়ে বলল, তুমি জানো, সায়েম সব সময় এমন ছিল। ও কখনো কোনো মেয়ের দিকে অন্যভাবে তাকাতো না। তাই নাকি? আমাদের ইউনিভার্সিটিতে কত মেয়েরা সায়েমের দিকে তাকিয়ে থাকতো, কিন্তু ওর কোনো মাথা ব্যথা ছিল না। সে শুধু পড়াশুনো, ভবিষ্যৎ আর নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো। আনিকার চোখে বিস্ময় ফুটে উঠল। আমি ভাবতাম হয়তো তুমি তার জীবনে বিশেষ কেউ ছিলে। বিশেষ? হ্যাঁ, বন্ধু হিসেবে, কিন্তু সম্পর্কের জায়গায় কখনোই না। আনিকার মনে খুশি ছড়িয়ে পড়ল। আমি একবার তার সঙ্গে মজা করে বলেছিলাম, সায়েম
তুমি কি কখনো প্রেম করবে না? সে বলেছিল যদি কখনো করি তবে সেটা হবে একেবারে সত্যিকারের ভালোবাসা, যেখানে কোনো সন্দেহ থাকবে না। এই কথাটা শুনে আনিকার মনে এক অদ্ভুত অনুভূতি জন্মালো। সাইম কি সত্যি ধীরে ধীরে তাকে ভালোবাসতে শিখছে? তানিশার হঠাৎ আগমন যেমন আনিকার মনে সন্দেহ তৈরি করেছিল, তার উপস্থিতি তেমনই কিছু সত্য উন্মোচন করেছিল। এবার বিদায়ের সময় এসেছে। সকালে রোদ নরমভাবে উঠছে। তানিশা সুটকেস গুছিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। এই তো কিছুদিনের জন্য এলাম, আবার চলে যেতে হচ্ছে। এত দ্রুত চলে যাচ্ছ? আমার জীবন তো এখন অন্য জায়গায়, আমার নতুন সংসার, নতুন দায়িত্ব। কিন্তু তোমাকে দেখে যেতে ইচ্ছে করছিল। আনিকা দূর থেকে তাকিয়ে দেখছিল। তোমার সাথে সময়টা ভালো ছিল। তোমরাও। আনিকা, আমি সত্যিই চাই তুমি আর সাইম খুব সুখী হও। গাড়ি এসে দাঁড়ালো। তানিশা একবার পেছন ফিরে সাইমের দিকে তাকালো। তুই ভালো থাকবি বন্ধু। হ্যাঁ, কিন্তু তুই যখন চলে যাচ্ছিস মনে হচ্ছে কিছু একটা হারিয়ে ফেললাম। বন্ধুত্ব কোথাও হারাই না সাইম, তোর সাথে আমার বন্ধুত্ব ঠিক আগের মতোই থাকবে। তানিশা গাড়িতে উঠে চলে গেল। সাইম দরজার সামনে দাঁড়িয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। আনিকা বুঝতে পারল সাইম সত্যি তানিশাকে বন্ধু হিসেবে হারানোর কষ্ট অনুভব করছে। তানিশার বিদায় সাইমের মনে এক শূন্যতা তৈরি করেছে। বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না, কিন্তু কিছু মানুষ দূরে চলে গেলে মন খারাপ হওয়াই স্বাভাবিক। সাইম চুপচাপ বারান্দায় বসে আছে। তার মুখে কোনো কথা নেই, শুধু এক গভীর ভাবনার ছাপ। আনিকা ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি জানি তানিশা চলে গেছে, কিন্তু মনে হচ্ছে কিছু একটা হারিয়ে ফেলেছি। তুমি যা অনুভব করছো সেটা স্বাভাবিক। প্রিয় মানুষ দূরে চলে গেলে মন খারাপ হয়, কিন্তু সে তো তোমার বন্ধু ছিল, এখনো আছে। দূরত্ব কখনোই বন্ধুত্বকে শেষ করে না। হ্যাঁ, কিন্তু কিছু মুহূর্ত থাকে যা আর ফিরে আসে না। আনিকা সাইমের হাত আলতো করে স্পর্শ করলো। স্মৃতি কখনো মুছে যায় না, বরং তারা আমাদের মনে রয়ে যায়। তানিশার স্মৃতি তোমার জীবনের অংশ ছিল, কিন্তু এখন তোমার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। তুমি ঠিক বলছো। তুমি এত ভালো বোঝো কিভাবে? কারণ আমি জানি হারানোর যন্ত্রণা কেমন লাগে। আমি জানি কেমন লাগে যখন কেউ দূরে চলে যায়, আবার তুমি চুপচাপ তাকিয়ে থাকো। সাইম দীর্ঘশ্বাস ফেলল। তুমি পাশে থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে মনে হয়। তাহলে আমি পাশে থাকবো। সাইম কিছুক্ষণ চুপ থেকে মৃদু হাসলো। তানিশা চলে গেছে, কিন্তু আনিকা আছে। এই সম্পর্ক কি এবার সত্যিকার ভালোবাসায় পরিণত হবে? সন্ধ্যার আবছা আলো ঘর জুড়ে নেমে এসেছে। বাইরে বাতাসের প্রবাহ বাড়তে শুরু করেছে। জানালার পর্দা দোল খাচ্ছে। আনিকার আলমারি থেকে কিছু কাপড় বের করে ভাঁজ করছিল, আর সাইম দরজার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তীব্র বাতাসে জানালা জোরে ধাক্কা খেলে পর্দা উড়ে এসে আনিকার হাতে জড়িয়ে যায়। আর ওই পর্দাটা তাকে মুক্ত করতে গিয়ে সে ভারসাম্য হারায়। আর ঠিক তখনই সাইমও জানালার দিকে যেতে উদ্ধত হয়। দুজনেই একসাথে সামনের দিকে ঝুঁকে পড়ল, এবং আচমকা সাইম আনিকার উপর পড়ে গেল। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। ও, আমি? তুমি কি ইচ্ছে করে পড়লে? আসলে না, কিন্তু তুমি যদি এমনভাবে আমার পথে আসো তাহলে তো ব্যালেন্স হারাতেই হবে। সাইমের হাত আনিকার কোমরে, আর আনিকার হাত সাইমের বুকে রাখা। দুজনের চোখে একে অপরের দিকে নিবদ্ধ। তুমি কি এখন উঠবে না? আমি আসলে সাইম এক মুহূর্তের জন্য আনিকার চোখের দিকে তাকিয়ে থাকলো। এত কাছ থেকে তার মৃদু শ্বাস প্রশ্বাস অনুভব করলো। কিছু একটা বদলাচ্ছে। তুমি কি কিছু বলতে চাচ্ছ? আমি মনে হয় তোমাকে অন্যভাবে দেখছি। তাহলে কি তুমি আমাকে এখনো বড় বোন মনে করছো? আমি নিশ্চিত না। দুজনই এক মুহূর্তের জন্য নীরব হয়ে গেল। কিন্তু এই পরিস্থিতি কি সত্যি ভুলবশত তৈরি হয়েছে, নাকি কিছু আবেগ লুকিয়ে আছে? সকালের রোদ উজ্জ্বলভাবে উঠেছে। আনিকা ঘরের ভিতরে কিছু কাজ করছিল, আর সাইম বারান্দায় বসে পত্রিকা পড়ছিল। হঠাৎ দরজায় জোরে শব্দ হলো, যেন কেউ জোরে ধাক্কা দিচ্ছে। বৌমণি, দরজা খোলো, তোমাদের রাজকন্যা এসে গেছে। আনিকা অবাক হয়ে দরজা খুলতেই সামনের মানুষটা ঝট করে ভিতরে ঢুকে গেল। তুই? তৃষা? অবশ্যই আমি। তুই কি আমাকে ভুলে গেছিস নাকি? তৃষা, হঠাৎ আসার কারণ কি? অপূর্ব এক উপলক্ষ নিয়ে এসেছি। কি উপলক্ষ রে? বৌমণি, আমি এসেছি তোর বিবাহিত জীবনে স্বাস্থ্য পরীক্ষা করতে। সাইম দীর্ঘশ্বাস ফেলল। তৃষা, তুমি শুধু আমাদের জীবন নিয়ে নাটক করতে এসেছো? আসলে আমি দেখতে চাই তোমরা একে অপরের প্রেমে পড়েছ কিনা। তুই বেশি বলছিস। আরে না না,
আমি ঠিকই বলছি, আমি তো চোখ দেখেই বুঝতে পারি। সায়েম আর আনিকা একে অপরের দিকে তাকালো। তুষার উপস্থিতি কি এবার সত্যি নতুন কিছু পরিবর্তন আনবে, নাকি এটা শুধুই তার মজা করার পরিকল্পনা? তৃষা এসে এবারে পরিবেশ বদলে দিয়েছে। তার উপস্থিতি মানেই আনন্দ, দুষ্টুমি আর অবশ্যই কিছু না কিছু পরীক্ষা নেওয়া। সকালবেলা আনিকা রান্নাঘরে ব্যস্ত, আর সায়েম বারান্দায় কফির কাপ হাতে রেখে চিন্তামগ্ন। তৃষা চুপচাপ ঘরের এক কোণে বসে আছে, যা তার স্বাভাবিক আচরণের সঙ্গে মেলে না। তৃষা, আজ এত শান্ত কেন? আমি ভাবছি কিভাবে তোর সত্যিকারের অনুভূতি প্রকাশ করব। তোর কি অন্য কোনো কাজ নেই? আছে তো, আজ আমি তোদের ভালোবাসার পরীক্ষা নেব। তুই আবার কি করতে যাচ্ছিস? দেখ আপু, যদি সত্যি তুই সায়েম ভাইকে পছন্দ করিস, তাহলে তার সবচেয়ে প্রিয় জিনিসটা জানবি। ওর সবচেয়ে প্রিয় জিনিস? তৃষা, তুমি আজ আবার কি চালাকি করছো? আমি বলবো 3টা জিনিস আপু, তুই বলতে হবে কোনটা ঠিক। ঠিক আছে, দেখি। সায়েম ভাইয়া সবচেয়ে বেশি ভালোবাসে ফুটবল, সায়েম ভাইয়া সবচেয়ে বেশি ভালোবাসে পড়াশোনা, সায়েম ভাইয়া সবচেয়ে বেশি ভালোবাসে। তৃষা একটু থেমে মুচকি হেসে বলল, তোর নাম নিতে হবে কি না বুঝতে পারছি না। তুই একেবারে সীমা ছাড়িয়ে যাচ্ছিস। এইসব পরীক্ষা আমি কখনো পাশ করব না। অবশ্যই করবি, যদি সত্যিকারের ভালোবাসা থাকে। তৃষার দুষ্টুমি এত সহজে থামে না। ঠিক আছে, এবার একটা বিশেষ পরীক্ষা। তুই কি আজ পুরোপুরি আমাদের নিয়ে গবেষণা করতে এসেছিস? আমার নতুন পরিকল্পনা হলো, তুই চোখ বন্ধ করবি আর আমি 3টা শব্দ বলবো। যদি তোর মনে প্রথম যে ছবি ভেসে ওঠে সেটা সায়েম ভাইয়া হয়, তাহলে প্রেম নিশ্চিত। এটা কোনো বৈজ্ঞানিক পরীক্ষা নাকি? না, এটা দুষ্টুমির পরীক্ষা। ঠিক আছে, দেখি। আনিকা চোখ বন্ধ করলো। প্রথম শব্দ সন্ধ্যা, আমি ভাবছি চায়ের কাপ। দ্বিতীয় শব্দ বৃষ্টি, আমি ভাবছি জানলার পাশে বসে থাকা। তৃতীয় শব্দ ভালোবাসা। কি দেখলি আপু? কিছু না। কিছু তো দেখেছো। আমি কোনো উত্তর দেব না। তৃষার দুষ্টুমি সায়েম আর আনিকাকে আরো কাছাকাছি আনছে। তৃষা সবসময় একটু দুষ্টু, যতবারই সে সুযোগ পায় কিছু না কিছু মজার কাণ্ড ঘটিয়ে সবাইকে অবাক করে দেয়। আজ সকালেও সে ঠিক একই রকম একটা কাণ্ড ঘটালো। সায়েম অফিসের জন্য তৈরি হচ্ছে, আনিকা রান্নাঘরে ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে তৃষার মনে হলো আজ একটু মজা করতেই হবে। সে আস্তে আস্তে সায়েমের কাছে গিয়ে বলল, দুলা ভাই, আজ তোমারটা একটু বেশি অন্যরকম লাগছে। কেন? তুমি আয়নায় দেখে নাও। সায়েম আয়নায় তাকিয়ে দেখলো তারটাই ঠিক আছে, কিন্তু তার কোটের বোতাম উল্টা লাগানো। আনিকা রান্নাঘর থেকে এসে হাসতে লাগলো। তৃষা, তুই কি আবার ওর জামার সাথে কিছু করেছিস? আমি তো কিছুই করিনি। তৃষা, তুমি যে গত রাতে আমার জামা সরিয়ে অন্য জায়গায় রেখেছিলে। ওহ, সেটা কি আজকের জন্য ছিল? তৃষা মুচকি হাসলো। তার দুষ্টামি দেখে সাইম আর আনিকা দুজনেই হাসতে লাগলো। কিন্তু তৃষাকে এত সহজে হাল ছাড়বে না, সে আরো কিছু করেছিল। সাইম তার জুতা পরতে গিয়ে থেমে গেল। এই কি, আমার জুতার ভিতরে কাগজ? হুম, সেটা জাদুর কাগজ। তৃষা, তুমি কি সত্যি আমার জুতার ভিতরে কিছু ঢুকিয়ে দিয়েছো? তৃষা, তুই আজ তোর দুলাভাইয়ের সঙ্গে যা করেছিস, মনে হচ্ছে তোর জন্য একটু শাস্তি দরকার। আরে আপু, আমি তো শুধু মজা করেছি। সাইম কাগজগুলো বের করলো। তৃষা তার জুতার ভেতরে ছোট্ট ছোট্ট কাগজে কিছু লিখে রেখেছে। দেখো ভাইয়া, এগুলো বিশেষ বার্তা। সাইম কাগজগুলো পড়তে লাগলো। প্রথমটা, ভাইয়া তুমি পৃথিবীর সবচেয়ে ভালো জামাই। দ্বিতীয়টাতে, তুমি যখন হাসো তখন আমার সবচেয়ে ভালো লাগে। তৃতীয়টাতে, আজ তুমি যদি আমার জন্য আইসক্রিম নিয়ে আসো তাহলে আমি তোমার দুষ্টুমি থামাবো। আহা, তাহলে পুরো ব্যাপারটা আইসক্রিমের জন্য? আমি তো শুধু একটা ছোট্ট ইঙ্গিত দিয়েছি। আনিকা হাসলো। সাইম ও তৃষাকে কোলে তুলে নিল। ঠিক আছে, আজ অফিস থেকে ফিরে আমি আইসক্রিম নিয়ে আসবো। ইয়েস, আমার পরিকল্পনা সফল। তৃষার দুষ্টুমির পর বাড়িতে আবার শান্ত পরিবেশ ফিরে এসেছে। তবে সেই দুষ্টুমি যেন কিছু একটা বদলে দিয়েছে। আনিকা আর সাইমের মধ্যে অস্বস্তির সেই দূরত্বটাও যেন একটু কমে এসেছে। সকালবেলা নরম রোদ বারান্দায় ছড়িয়ে পড়েছে। আনিকা গাছপালার দিকে তাকিয়েছিল। বাতাসের মৃদু দোলায় তার চুল কিছুটা উড়ে যাচ্ছে। তার মুখে প্রশান্তির ছাপ থাকলেও ভেতরে যেন কিছু চিন্তার রেখা লুকিয়ে আছে।
সায়েম পাশে এসে দাঁড়ালো, হাতে চায়ের কাপ। তুমি আজ এত চুপচাপ কেন? এমনি, সকালটা সুন্দর লাগছে। সায়েম একটু সময় নিয়ে আনিকার দিকে তাকালো। এই কয়েকদিনের সম্পর্কটা কোথায় যেন একটু বদলেছে। তৃষার দুষ্টুমি যেন শেষই হয় না, যতবারই সে সুযোগ পায় কোনো না কোনো মজার কাণ্ড ঘটিয়ে সবাইকে অবাক করে দেয়। আজ সকালেও সে এক আজব ঘটনা ঘটিয়ে পুরো বাড়িতে হাসি ঝরে ভাসিয়ে দিল। তৃষা, তুমি আজ কোনো দুষ্টামি করবে না, ঠিক আছে? আমি? ভাইয়া, তুমি আমাকে ভুল বুঝছো। সায়েম অফিসের জন্য তৈরি হচ্ছিল। আনিকা ব্যস্ত ছিল তৃষার নাস্তা বানানো নিয়ে। তৃষা একপাশে দাঁড়িয়ে নিজের মাথায় কিছু একটা ভাবছিল। হঠাৎ সে জোরে বলল, ভাইয়া, আজ আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই। কি চ্যালেঞ্জ? তুমি কি 5 মিনিটের মধ্যে নাস্তা খেয়ে বের হতে পারবে? অবশ্যই পারবো। তাহলে তোমার জন্য বিশেষ নাস্তা রেডি। সায়েম দ্রুত টেবিলের কাছে এসে নাস্তা খেতে বসলো, কিন্তু প্রথম কামড় দিতে এসে থেমে গেল। এই কি কি হলো? তৃষা, তুমি আমার নাস্তার মধ্যে লবণ ঢেলে দিয়েছো। আমি তো বলেছিলাম আজকের নাস্তা বিশেষ। আনিকা হাসতে হাসতে বলল, তৃষা, তুমি আজ বাবাকে রীতিমতো কাঁদিয়ে ফেললে। তৃষা, এবার কিন্তু তোমার জন্য একটা শাস্তি আছে। হুম, শাস্তি নয়, বরং আমি চাই তুমি আমাকে নতুন একটা চ্যালেঞ্জ দাও। সবাই হাসতে লাগলো। তৃষার দুষ্টামি কখনোই শেষ হয় না, কিন্তু এখানেই তার মজার কাণ্ড শেষ হয়নি। সায়েম অফিসের ব্যাগ নিতে গিয়ে দেখলো ভেতরে শুধু খেলনার গাড়ি, চকোলেট আর কিছু রঙিন কাগজ। তৃষা, আমার অফিসের ব্যাগের ভেতরে তুমি কি করেছো? বাবা, এটা সারপ্রাইজ। তৃষা, আজ তুমি বাবার অফিসের ব্যাগকে খেলনা বক্স বানিয়ে ফেলেছো। বাবা, তুমি জানো অফিসে গিয়ে যদি বিরক্ত লাগে তাহলে এই খেলনাগুলো তোমাকে আনন্দ দিবে। তৃষা, তুমি আজ সত্যি আমাকে অবাক করে দিলে। এভাবেই তৃষার দুষ্টামি বাড়ি জুড়ে হাসির ঝড় তুলল। তৃষার নতুন মজার কাণ্ড কী হতে পারে কেউই বলতে পারে না। আগে তাদের কথোপকথন ছিল কেবল সাধারণ বিনিময়, এখন তার মধ্যে কিছু না বলা অনুভূতি লুকিয়ে থাকে। তৃষা আজ আসবে না? তুমি কি ওকে মিস করেছো? হয়তো। তার দুষ্টমি না থাকলে ঘরটা একটু শান্ত হয়ে যায়। আনিকা মুচকি হাসলো। তৃষার উপস্থিতি যেমন হইচই নিয়ে আসে, তার অনুপস্থিতিও যেন ঘরে এক ধরনের শূন্যতা তৈরি করে। সন্ধ্যায় তারা একসাথে বসে চা পান করছিল। বাতাসে এক ধরনের স্নিগ্ধতা, চারপাশে নীরবতা। তুমি কি ওকে মিস করছো? তুমি কি সব সময় এত ব্যস্ত থাকো? হ্যাঁ, কাজ তো থাকেই, তবে মাঝে মাঝে ভাবি কিছু সময় যদি নিজের জন্য রাখতে পারতাম। তাহলে আজ রাখ, আজকে সন্ধ্যাটা শুধু আমাদের সময় হবে। ঠিক বলেছো। সন্ধ্যার আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। তারা কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। কোনো কথা নেই, তবুও যেন সবকিছু বলা হয়ে যাচ্ছে। এই নীরবতা কি কেবল সাধারণ, নাকি এর মধ্যে কিছু গোপন অনুভূতি লুকিয়ে আছে? আনিকা ধীরে ধীরে চায়ের কাপ নামিয়ে রাখলো। তুমি কি কখনো তানিশার চলে যাওয়াটা নিয়ে ভাবো? ভাবি, কিন্তু জানো, কিছু সম্পর্ক দূরত্বেও সুন্দর থাকে। তানিশা আমার ভালো বন্ধু ছিল, এখনো আছে, তবে তার চলে যাওয়ার পর আমি যেন একটা শূন্যতা অনুভব করেছিলাম। শূন্যতা কি কমেছে? হয়তো হয়তো কিছু জিনিস নতুনভাবে পূরণ হয়েছে। আনিকা সাইমের দিকে তাকালো। তার চোখে এক ধরনের প্রশ্ন ছিল, কিন্তু সে তা জিজ্ঞেস করলো না, শুধু এই মুহূর্তটাকে অনুভব করলো। সন্ধ্যার নরম আলো ঘরের ভিতর ছড়িয়ে আছে। আনিকা আজ সাইমের সঙ্গে কিছু কথা বলতে চায়, এমন কথা যা সে অনেকদিন ধরে মনে জন্মিয়ে রেখেছে। তার মনে যে পরিবর্তন এসেছে সেটা কি সাইম অনুভব করছে? সাইম পাশের টেবিলে বসে বই পড়ছিল। আনিকা আস্তে আস্তে তার সামনে এসে দাঁড়ালো। তুমি কি 1 মিনিট সময় দিতে পারবে? বলো। আনিকা কিছুক্ষণ চুপ রইল। সে এমন কিছু বলতে চাচ্ছে যা সে আগে কখনো সাহস করে বলেনি। আমাদের সম্পর্কটা কেমন মনে হয় তোমার? আমাদের সম্পর্ক স্বাভাবিক মনে হয়। আমি কি তোমার কাছে শুধু একজন স্ত্রী? তুমি তো আমার সঙ্গী। আনিকা একটু সময় নিয়ে বলল, আমি জানি আমাদের বিয়ে হয়েছিল পরিস্থিতির কারণে, কিন্তু তৃষার দুষ্টুমি, আমাদের ছোট ছোট মুহূর্ত, সবকিছু মিলিয়ে আমি অনুভব করছি হয়তো আমাদের সম্পর্কটা শুধু দায়িত্ব না, তার চেয়েও বেশি কিছু হতে পারে। তুমি কি বলতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি, আমি মনে করি আমি তোমাকে অন্যভাবে দেখতে শুরু করেছি। সাইম স্তব্ধ হয়ে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য দ্বিধা ফুটে উঠল। আনিকা, তুমি কি ভাবো? আমার অনুভূতিগুলো এখনো পরিষ্কার না। আমি জানি না আমি এখনো সেই জায়গায় পৌঁছেছি কিনা যেখানে তুমি আছো। সাইমের উত্তর শুনে আনিকার মনে যেন কিছু ভেঙে পড়ল। সে ভেবেছিল হয়তো ধীরে ধীরে তাদের সম্পর্ক একটা নতুন পর্যায়ে পৌঁছাচ্ছে। হয়তো সে যা অনুভব করছে সাইমও তাই অনুভব করছে। কিন্তু আজ বুঝতে পারলো তারা এক জায়গায় নেই। সাইমের কণ্ঠে দ্বিধা ছিল, কিন্তু তার সিদ্ধান্ত ছিল স্পষ্ট, সে এখনো প্রস্তুত নয়।
আনিকা একটু হাসার চেষ্টা করলো, কিন্তু সেটা ছিল ভেতরের যন্ত্রণা আড়াল করার চেষ্টা। ঠিক আছে, আমি বুঝতে পারছি। সাইম কিছু বলতে চেয়েও থেমে গেল। আনিকা চোখ সরিয়ে নিল। সে জানে এটা তার ভুল ছিল না, তবে কেন যেন মনে হচ্ছিল সে হেরে গেছে। রাতে আনিকা একা বারান্দায় দাঁড়িয়েছিল। তার মনে প্রশ্ন জাগছিল, সে কি ভুল করেছিল সাইমকে বোঝাতে? সে কি আসলেই নিজের এই অনুভূতিগুলো তৈরি করে ফেলেছে, যা সাইম কখনোই অনুভব করেনি? নীরব বাতাস তার চুল এলোমেলো করে দিচ্ছে, কিন্তু সে সেসব অনুভব করছে না। তার মনে শুধু একটাই কথা, এই সম্পর্ক কি কখনো আগাবে, নাকি সে একাই এই পথটা বেছে নিয়েছে? সাইমের প্রত্যাখ্যানের পর থেকে আনিকার মধ্যে যেন কিছু বদলে গেছে। আগে তাদের কথোপকথনে ছিল স্বস্তি, এখন সেখানে এসেছে এক অদৃশ্য দেয়াল। সকালে আনিকা ঘুম থেকে উঠে দেখে সাইম বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। সে কি কিছু ভাবছে, নাকি শুধু সময় কাটাচ্ছে? আনিকা চুপচাপ রান্নাঘরে ঢুকে গেল। আগে হলে সে হয়তো সাইমকে জিজ্ঞেস করতো, তুমি কি ভাবছো? কিন্তু আজ সে প্রশ্ন করতে ইচ্ছে করলো না। সাইম হয়তো তার সঙ্গে স্বাভাবিক আচরণ করছে, কিন্তু আনিকা বুঝতে পারছে ভেতরে কিছু একটা বদলেছে। সন্ধ্যায় সাইম অফিস থেকে ফিরে এলো। আগে হলে আনিকা তার জন্য চা তৈরি করত, তার কাজের খবর নিত। আর সে কিছুই বলল না। তুমি ঠিক আছো? হুম। এই শব্দটা যেন হাজারো কথার বিকল্প হয়ে দাঁড়িয়েছে। সাইম একটু সময় নিয়ে আনিকার দিকে তাকালো, কিন্তু সে কিছুই জিজ্ঞেস করলো না। তাদের সম্পর্ক কি এভাবে দূরত্বে ঢেকে যাবে? এই নীরবতা কি কেবল সাময়িক, নাকি এটি নতুন বাস্তবতা? সাইমের প্রত্যাখ্যানের পর থেকে আনিকা ধীরে ধীরে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে। আগে যেখানে তাদের মাঝে ছোট ছোট হাসি, কথোপকথন আর স্বাভাবিক যোগাযোগ ছিল, এখন সেখানে কেবল নীরবতা। সকালবেলা সাইম টেবিলে বসে নাস্তা করছিল। আগে হলে আনিকা তার জন্য চা বানিয়ে আনতো, তার খাবারের দিকে নজর দিত। আজ সে একবারও জিজ্ঞেস করলো না। সাইম একটু সময় নিয়ে আনিকার দিকে তাকালো, কিন্তু সে কোনো প্রশ্ন করলো না। তুমি ঠিক আছো? হুম। এই যেন হাজারো কথার বিকল্প হয়ে দাঁড়িয়েছে। সাইম কিছুক্ষণ চুপ থেকে আবার নাস্তার দিকে মন দিল। দুপুরে আনিকা নিজেকে ব্যস্ত রাখলো। সাইম কিছু কথা বলার চেষ্টা করছিল, কিন্তু আনিকা যেন ইচ্ছাকৃতভাবে তাকে এড়িয়ে যাচ্ছে। সন্ধ্যায় সাইম তার অফিসের কাজে ব্যস্ত ছিল। হঠাৎ সে লক্ষ্য করলো আনিকা আজ তাকে একবারও কিছু জিজ্ঞেস করেনি। আগে হলে সে জানতে চাইতো, তুমি ক্লান্ত, তোমার কফি লাগবে? কিন্তু আজ যেন সে ইচ্ছাকৃতভাবে সবকিছু ভুলে গেছে। সাইম গভীরভাবে শ্বাস নিয়ে আনিকার দিকে তাকালো। এই দূরত্ব কি সত্যি কেবল অভিমান, নাকি এটা তার অনুভূতিগুলোর শেষ পর্যায়? আনিকা কি কেবল কষ্ট পেয়ে দূরে সরে যাচ্ছে, নাকি সে সত্যিই সাইমকে অনুভব করতে বন্ধ করে দিয়েছে? দূরত্ব ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। আনিকার অবহেলা এখন কেবল আচরণে সীমাবদ্ধ নেই, এটি তার চিন্তা ভাবনারও অংশ হয়ে গেছে। সাইম চেষ্টা করছে স্বাভাবিক থাকতে, কিন্তু মনে হচ্ছে কিছু একটা ক্রমশ হারিয়ে যাচ্ছে। সন্ধ্যায় সে আনিকার দিকে তাকিয়ে দেখলো অন্যমনস্ক, কিছুটা শীতল। আগে হলে সে হয়তো জিজ্ঞেস করতো, তুমি কেমন আছো? কিন্তু আজ সে আর কিছু বলল না। আনিকা, আজ তোমার দিন কেমন গেল? ভালো। এই ভালো শব্দটা যেন কেবল একটা উত্তর নয়, বরং একটা প্রতিরোধ। সাইম অনুভব করলো সে কিছু বলতে চাইলেও হয়তো এখন আর কিছু বলার জায়গা নেই। রাতে সাইম একা বসে নিজের ভাবনার মধ্যে হারিয়ে গেল। সে কি সত্যি আনিকাকে কষ্ট দিয়েছে? তার উত্তর কি এতটাই কঠিন ছিল? সে কি অন্যভাবে বলতে পারতো? এই নীরবতা কি তাদের দূরত্বকে স্থায়ী করে দিচ্ছে? সময় বদলাচ্ছে, কিন্তু তাদের সম্পর্ক কি সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছে? সাইম প্রথমে বুঝতে পারেনি, কিন্তু এখন স্পষ্ট মনে হচ্ছে আনিকা তাকে এড়িয়ে যাচ্ছে। আগে সে সবসময় তাকে জিজ্ঞেস করতো, তুমি ক্লান্ত, তোমার কফি লাগবে? এখন যেন সে ইচ্ছাকৃতভাবে কিছু বলার প্রয়োজনই মনে করছে না। সকালে সাইম আনিকার দিকে তাকিয়েছিল। সে দেখলো আনিকা একদম স্বাভাবিক আচরণ করছে, কিন্তু তার চোখে এক ধরনের শীতলতা। আনিকা, তুমি কি এখন আগের মতো আমাকে বিশ্বাস করো? বিশ্বাস করি, কিন্তু তুমি আমাকে বুঝতে পারছো কি? সাইম কিছু সময় নিয়ে উত্তর দিল। সত্যি বলতে সে অনুভব করছে আনিকা এখন তাকে আগের মতো দেখতে পারছে না। তার মধ্যে কি অভিমান কাজ করছে, নাকি এটা কেবল দূরত্ব? সাইম ধীরে ধীরে উপলব্ধি করছে যে অনুভূতির কথা আনিকা বলতে চেয়েছিল, সেটা হয়তো সে তখন বুঝতে পারেনি। এখন সে কি সেই কষ্ট বুঝবে, নাকি এই দূরত্ব আরও গভীর হবে? এক সময় যেটা ছিল স্বাভাবিক, সেটা এখন আর নেই। আগে আনিকা তার দিকে তাকাতো এক ধরনের প্রশান্তি নিয়ে, এখন সেখানে আছে শীতলতা। আগে সে তার হাসি শুনতে পেত, এখন সেই হাসিও যেন হারিয়ে গেছে। সাইম বুঝতে পারছে আনিকা তাকে অবহেলা করছে, কিন্তু সে কি সত্যি এটা প্রাপ্য? সকালে আনিকা পাশ দিয়ে হেঁটে গেল, কিন্তু একবারও সাইমের দিকে তাকালো না। দুপুরে সে খাবারের টেবিলে চুপচাপ বসেছিল। আগে হলে তারা একসঙ্গে গল্প করত, এখন সেখানে শুধু নিস্তব্ধতা। তুমি কি এখনো আমার উপর রাগ করছো?
আমি কি রাগ করেছি? তাহলে তুমি কেন এড়িয়ে যাচ্ছ? আমি যা করছি সেটা আমার জন্য ঠিক মনে হচ্ছে। সায়েম বুঝতে পারলো এটা কেবল অভিমান নয়, আনিকার ভেতরে সত্যি একটা কষ্ট জমেছে যা সে আড়াল করতে পারছে না। রাতে সায়েম একা বসে থাকলো। সে কি এতদিন ধরে আনিকাকে বুঝতে ভুল করেছে? সে কি সত্যিই তার অনুভূতির মূল্য দেয়নি? এই কষ্ট কি তাকে কিছু শেখাবে, নাকি এই দূরত্ব তাদের আরো দূরে নিয়ে যাবে? আনিকার অবহেলা, সায়েমের কষ্ট, সবকিছু মিলিয়ে তাদের সম্পর্ক এক ধরনের শীতল দূরত্বে পৌঁছে গেছে। কিন্তু কিছু সম্পর্ক কখনো শেষ হয় না, শুধু এই সময়ের অপেক্ষায় থাকে। সায়েম আজ আর চুপ থাকতে পারল না। রাতের নরম বাতাসে আনিকা বারান্দায় দাঁড়িয়েছিল, তার চোখ দূর আকাশে নিবদ্ধ। সায়েম আস্তে আস্তে তার পাশে গিয়ে দাঁড়িয়ে এলো। আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। তুমি এতদিনও বললে না, এখন কি বলবে? সায়েম দীর্ঘশ্বাস ফেলল। এই দূরত্ব আর সহ্য হচ্ছে না। আমি জানি তুমি কষ্ট পেয়েছো, আমি জানি আমি তোমার অনুভূতি ঠিকভাবে বুঝতে পারিনি। তাহলে এখন কেন বোঝার চেষ্টা করছো? কারণ আমি এখন বুঝতে পারছি তোমার দূরত্ব আমার কাছে শাস্তির মতো মনে হচ্ছে। আমি চাইনি তোমাকে কষ্ট দিতে, আমি চাইনি আমাদের সম্পর্ক এভাবে বদলে যাক। আনিকা কিছুক্ষণ চুপ থাকলো। তার ভেতরের অভিমান কি এত সহজেই যাবে? তুমি কি সত্যি বুঝেছো আমি কি অনুভব করেছি? হ্যাঁ, বুঝেছি, এবং আমি এখনো সময় নষ্ট করতে চাই না। আমি চাই না আমাদের মধ্যে এই নীরবতা চিরদিনের জন্য থেকে যাক। সায়েম হাসতে হাসতে অনিকার হাত ধরলো। এই ছোঁয়া যেন হাজারো না বলা কথা বলে দিল। আমি ক্ষমা চাই আনিকা, সত্যিকার অর্থে। তুমি সত্যি মনে করো আমি তোমাকে ক্ষমা করব? আমি চাই তুমি ক্ষমা করো, কারণ আমি এখন বুঝতে পারছি তুমি আমার কাছে কেবল একজন সঙ্গী নও, তুমি আমার জীবনের অংশ। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল। সায়েম আনিকার চোখের দিকে তাকালো। যার চোখে কষ্ট, অভিমান, কিন্তু তার মধ্যেই কিছু নরম অনুভূতি। আনিকা ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে বলল, তুমি যদি সত্যি উপলব্ধি করে থাকো তাহলে আমি তোমাকে ক্ষমা করতে পারি। সায়েম স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাদের সম্পর্ক কি এবার নতুনভাবে শুরু হবে? তার হাত এখনো আনিকার হাতে থাকা, কিন্তু এবার সে সেটা ছাড়তে চায় না। এই মুহূর্তটা কি কেবল ক্ষমার, নাকি ভালোবাসার স্বীকারোক্তিরও? আনিকার কণ্ঠে ছিল অভিমান, কষ্ট, কিন্তু তার মধ্যে লুকিয়েছিল আরও গভীর কিছু, এক ধরনের অপেক্ষা। সায়েম তার হাত শক্ত করে ধরে রেখেছিল। এক মুহূর্তের জন্য সবকিছু থমকে গেল। তারপর সায়েম আর অপেক্ষা করলো না। সে আনিকাকে নিজের কাছে টেনে নিল। আমি আর চাই না আমাদের মাঝে দূরত্ব থাকুক, আমি চাই না তুমি এভাবে কষ্ট পাও। আনিকা প্রথমে কিছু বলল না, কিন্তু হঠাৎ তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। এই কষ্ট কি অভিমানের, নাকি হৃদয়ের দীর্ঘদিনের জমে থাকা অনুভূতির? সায়েম কিছু বলল না, শুধু তার হাত দিয়ে আনিকার পিঠে নরম স্পর্শ রাখলো। আমি জানি না কেন আমি এতদিন অপেক্ষা করছিলাম, কেন আমি ভাবছিলাম তুমি কখনো বুঝবে কিনা। আমি দেরি করেছি, কিন্তু এখন বুঝেছি আমি তোমাকে ছাড়া কল্পনা করতে পারছি না। আনিকা তার হাত সাইমের শার্টের উপর শক্ত করে ধরল। তুমি কি সত্যি বলছো? আমি কখনো এতটা সত্যি ছিলাম না। সাইম তার হাত আনিকার চুলে বুলিয়ে দিল। তাদের মাঝে কোনো শব্দ ছিল না, শুধু একে অপরের কাছে আসার মুহূর্ত। আনিকার চোখে এখনো অশ্রু, কিন্তু এবার সে কাঁদছে না কষ্টে, সে কাঁদছে স্বস্তিতে। সাইম এবার তার কপালে একটা নরম চুম্বন দিল। এটা কি তাদের সম্পর্কের নতুন শুরু, নাকি তারা এতক্ষণ ধরে যা হারাচ্ছিল তা ফিরে পেল? রাত গভীর হচ্ছে, কিন্তু আজ রাত্রি যেন অন্যরকম। অনেক দিনের অভিমান, ভুল বোঝাবুঝি, কষ্ট, সবকিছু আজ মিলিয়ে যাচ্ছে। আনিকা দাঁড়িয়ে আছে, তার চোখে এক অদ্ভুত অনুভূতি। সাইম তার দিকে তাকিয়ে আছে, যেন কিছু বলতে চাইছে, কিন্তু ভাষা খুঁজে পাচ্ছে না। তুমি কি আমাকে সত্যিই ক্ষমা করেছো? আমি সত্যিই ক্ষমা করেছি, কিন্তু আমি চাই তুমি আর কখনো আমাকে ভুলে যেও না। সাইম একটু এগিয়ে এলো, তার হাত আনিকার হাতের উপর রাখলো। আনিকা অনুভব করলো সাইমের হাত একটু কাঁপছে। এই মুহূর্তটা কেবল ক্ষমার নয়, এটি ভালোবাসার সত্যিকারের প্রকাশ। সাইম আনিকার চোখের দিকে তাকালো। তার চোখে ভালোবাসার গভীরতা, কিন্তু তার মধ্যে অনুশোচনারও ছাপ। আনিকা এক মুহূর্ত চুপ থেকে বলল, তুমি কি জানো আমি কতদিন ধরে অপেক্ষা করছি? আমি জানি না, কিন্তু আজ আমি বুঝতে পারছি। সাইম ধীরে ধীরে আনিকাকে নিজের দিকে টেনে নিল। আনিকা প্রথমে চমকে উঠল, কিন্তু তারপর ধীরে ধীরে তার হাত সাইমের বুকে রাখলো। এই ছোঁয়া যেন সবকিছু স্পষ্ট করে দিল। আমি চাই না আমাদের মাঝে আর কোনো দূরত্ব থাকুক। আর কখনো থাকবে না। আমি তোমাকে বুঝেছি, অনুভব করেছি, এবং আমি ভালোবাসি। আনিকার চোখে জল চলে এলো। এই মুহূর্তে সে আর নিজেকে আটকাতে পারল না। তার হাত সাইমের শার্টের উপর শক্ত করে ধরল। সাইম আনিকার কান্না দেখে তার কপালে একটা নরম চুম্বন দিল। তুমি আমাকে ক্ষমা করার পর আর কষ্ট পেয়ে কাঁদবে না।
কান্না কি শুধু কষ্টের হয়, কখনো কখনো সুখেরও হয়। সায়েম আবার তার হাত দিয়ে আনিকার চোখের জল মুছে দিল। এই রাতে নীরবতা তাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকলো। আনিকা খাটের এক কোণায় বসে আছে। তখন সায়েম কোলবালিশটা ফেলে দেয়। আজকে থেকে তুমি আমার কোলবালিশ। আনিকা একটু হাসলো। তখন সায়েম তার কাছে এগিয়ে গেল। দুজনই দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। তখনই আনিকা সায়েমকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিয়ে তার বুকের উপর উঠে বসে। অনেক অপেক্ষা করতে হয়েছে আজকের জন্য। আজকে তোমায় আমি ছাড়বো না। সায়েম কিছু বলতে যাবে, তখনই আনিকা সায়েমের ঠোঁটের উপর ঠোঁট বসিয়ে দেয়। তাকে পাগলের মতো কিস করতে থাকে। আনিকার থামার কোনো নাম নেই। সে যেন এতদিনের জমে থাকা সব এই কিসের মাধ্যমে প্রকাশ করছে। 4 মিনিট পর আনিকা সায়েমকে ছেড়ে দেয়। সায়েম হাঁপাতে হাঁপাতে কিছু বলবে, তখনই আবারও আনিকা তার ঠোঁট দখল করে নেয়। তারপর ধীরে ধীরে দুজন নগ্ন হয়ে দুটি শরীর একসাথে আবদ্ধ হয়ে যায়। পরদিনই সকাল। আজকের সকালটা অন্যরকম। আনিকা ধীরে ধীরে চোখ খুলল। তার গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে সায়েম। আনিকা তখন সায়েমের কপালে একটা চুমু দেয়। তখনই তার গতকাল রাতের কথা মনে পড়ে। তখন সে নিজে নিজেই লজ্জায় লাল হয়ে যায় আর মিটিমিটি হাসতে থাকে। রোদ তার গালের উপর নরম স্পর্শ ফেলছে। ঘরে বাতাস প্রবাহিত হচ্ছে এক ধরনের প্রশান্তি নিয়ে। কিন্তু আজ শুধু প্রকৃতির উষ্ণতা নয়, একটা নতুন পরিবর্তনের অনুভূতি ছড়িয়ে আছে। গত রাতের পর অনেক কিছু বদলে গেছে। তাদের দূরত্ব মুছে গেছে, অভিমান ভেসে গেছে, ভালোবাসার প্রকাশ হয়েছে। আনিকা চুপচাপ সাইমের দিকে তাকিয়ে রইল। তুমি আমাকে এত মন দিয়ে দেখছো কেন? কারণ তোমাকে অন্যরকম লাগছে। কিভাবে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখন আর শুধু দায়িত্বের জায়গায় নেই, তুমি সত্যিই অনুভব করছো। সাইম হাসলো। তার হাত আনিকার গালে স্পর্শ করলো। তুমি ঠিক বলেছো। তাহলে আজকের সকাল কেমন হবে? একটা নতুন পরিকল্পনা হবে। নতুন কি করব? আমরা আমাদের হানিমুনের পরিকল্পনা করব। আনিকার চোখ বড় হয়ে গেল। হানিমুন তাদের জন্য কি সত্যি এটা দরকার? এটা কি কেবল একটা ভ্রমণ, নাকি ভালোবাসার নতুন অধ্যায়? তুমি কি সত্যি চাইছো? আমি চাই, কারণ এখন শুধু আমাদের সময় হবে। আমরা একসঙ্গে কোথাও যাব, নতুন কিছু অনুভব করব। কোথায় যাব? তুমি বলো, তোমার সবচেয়ে প্রিয় জায়গাটা কোথায়? আনিকা কিছুক্ষণ ভাবলো। তার মন অনেক জায়গায় ঘুরল। সমুদ্রের ঢেউ, পাহাড়ের নীরবতা, কোনো শান্ত জায়গার প্রশান্তি। আমি চাই এমন কোথাও যেতে যেখানে আমরা শুধু একে অপরের সঙ্গে থাকবো। তাহলে সমুদ্র। সমুদ্র ভালো হবে, যেখানে সময় থেমে থাকবে, আমরা শুধু অনুভব করব। সাইম একটু হাসলো। তার হাত আনিকার হাতের মধ্যে রাখলো। তাহলে এবার আমাদের নতুন কিছু শুরু করার সময় এসেছে। আনিকা মুচকি হাসলো। হানিমুনের পরিকল্পনা হয়ে গেছে। এবার শুরু হতে যাচ্ছে নতুন উত্তেজনা। আনিকা প্রথমে ভাবেনি যে তারা এত দ্রুত প্রস্তুতি নিতে পারবে, কিন্তু সাইম যেন এই ভ্রমণের জন্য ভেতর থেকে উৎসাহী হয়ে উঠছে। সকাল থেকে এসে নানা কিছু খুঁজে বের করছে। কোথায় যাবে, কিভাবে যাবে, কোন রিসোর্টে থাকবে। আনিকা একপাশে দাঁড়িয়ে তাকে দেখে মুচকি হাসছিল। তুমি এত সিরিয়াস হয়ে গিয়েছো কেন? আমার কাছে এটা শুধু একটা ট্রিপ না, এটা আমাদের সম্পর্কের নতুন একটা অধ্যায়। আনিকা এক মুহূর্ত থেমে গেল। সত্যিই তো এটা কেবল একটা ভ্রমণ নয়, তাদের ভালোবাসার নতুন শুরু। তুমি কি কিছু কিনতে চাও? হয়তো নতুন কিছু দরকার হবে। তুমি বলো কি কি দরকার। আমার একটা ট্রিপ লিস্ট বানাই। ঠিক আছে। তারা দুজন একসঙ্গে বসে লিস্ট তৈরি করতে লাগলো। পোশাক আনিকা চাইছে কিন্তু নতুন পোশাক আনিকা চাইছে কিছু নতুন পোশাক, হালকা কিন্তু সুন্দর। সাইমও তার জন্য কিছু নতুন শার্ট কিনবে। রোমান্টিক সেট আপ সাইম পরিকল্পনা করেছে। তাদের রিসর্টে একটা বিশেষ ডিনার বুক করবে, যেখানে শুধু তারা দুজন থাকবে। ছবি তোলার জন্য ক্যামেরা, এই মুহূর্তগুলো স্মৃতি করে রাখার জন্য দরকার। ভ্রমণের প্রয়োজনীয়তা, পাসপোর্ট, টিকিট, ব্যাগ সব কিছু গুছিয়ে নিতে হবে। তারা দুজন যখন লিস্ট তৈরি করছিল, তখন হঠাৎ সাইম আনিকার হাত ধরে বলল, তুমি কি জানো, এই ট্রিপটা শুধু বেড়ানোর জন্য না। আমি চাই তুমি সত্যি অনুভব করো যে আমি তোমাকে গুরুত্ব দেই। তুমি কি মনে করো আমি সেটা অনুভব করব? আমি প্রতিজ্ঞা করছি, তুমি অনুভব করবে। আনিকা মুচকি হাসলো। প্রস্তুতি এগিয়ে চলেছে, কিন্তু এর চেয়েও বড় ব্যাপার হলো তাদের সম্পর্ক নতুন এক অভিজ্ঞতার অপেক্ষায়। প্রস্তুতি শেষ, সব আয়োজন সম্পন্ন হয়েছে। আজ সেই দিন যেদিন আনিকা আর সাইম তাদের সম্পর্কে নতুন এক অধ্যায়ে প্রবেশ করবে। ভোরবেলা বিমানবন্দরে এসে দাঁড়িয়ে তারা একে অপরের দিকে তাকালো। উত্তেজনা, আনন্দ আর কিছুটা ঘোর লেগে আছে। এই সফর কেবল একটা বেড়ানো নয়, এটা তাদের সম্পর্কের নতুন অধ্যায়ের শুরু। সাইম আনিকার হাত শক্ত করে ধরল। তুমি কি বুঝতে পারছো, এবার কেবল আমাদের সময়।
মনে হচ্ছে আমরা সত্যি নতুন কিছু শুরু করতে যাচ্ছি। আকাশে সূর্য ধীরে ধীরে উকি দিচ্ছে। ফ্লাইটের ঘোষণা এলো, তারা একসঙ্গে উঠে দাঁড়ালো। তাদের গন্তব্য সমুদ্রের কাছে, যেখানে উষ্ণ বাতাস ভালোবাসার মতো ছড়িয়ে থাকে, যেখানে শুধু তারা দুজন থাকবে। তুমি কি প্রস্তুত? এতদিন অপেক্ষা করেছি, এবার সত্যিই যেতে চাই। তারা বিমানে উঠল। এই যাত্রা কেবল একটি ট্রিপ নয়, এটি একসঙ্গে নতুন কিছু অনুভব করার সুযোগ। ফ্লাইটে তারা জানালার পাশে বসলো। আনিকা চুপচাপ বাইরে তাকিয়েছিল। তার চোখে উত্তেজনা, কিন্তু মনে একটা অদ্ভুত প্রশান্তি। তুমি কি কিছু ভাবছো? ভেবে দেখো তো, এই মুহূর্তটা কি আমাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর সময় হতে পারে? সাইম কিছুক্ষণ আনিকার দিকে তাকিয়ে থাকলো। তার মনে পড়ল সেই সময় যখন তাদের মাঝে দূরত্ব ছিল, অভিমান ছিল, কিন্তু আজ সেই দূরত্ব আর নেই। সে ধীরে ধীরে আনিকার হাত নিজের হাতে নিল। এই মুহূর্তটা সুন্দর, কিন্তু আমি চাই আমাদের সম্পর্ক প্রতিদিনই সুন্দর থাকুক। আনিকা মুচকে হাসল। ফ্লাইট ধীরে ধীরে আকাশে উঠছে, আর তাদের সম্পর্কও যেন নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। গন্তব্য যত কাছে আসছে ততই উত্তেজনা বাড়ছে। তারা কি জানে এই সফর তাদের সম্পর্ককে আরো গভীরে নিয়ে যাবে, নাকি এখানে এমন কিছু অপেক্ষা করছে যা তারা এখনো কল্পনা করেনি। তারা অবশেষে গন্তব্যে পৌঁছেছে। সমুদ্রের নীল জলরাশি দূর থেকে হাতছানি দিচ্ছে। বাতাসে লবণের মিষ্টি গন্ধ। সায়েম আনিকার হাত ধরে গাড়ি থেকে নামলো। রিসোর্টটি বিলাসবহুল, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ, এখানে সময় যেন থমকে থাকবে কেবল তাদের জন্য। আনিকা চোখ বড় করে চারপাশ দেখল। এটা যেন স্বপ্নের মতো। আমি চাই এখানে তুমি শুধু ভালোবাসা অনুভব করো। রিসোর্টের ব্যক্তিগত সৈকত আছে, যেখানে তারা একান্তে সময় কাটাতে পারবে। সায়েম তাদের জন্য বিশেষ ডিনার বুক করেছে। আনিকা যখন রুমে ঢুকলো, সে দেখলো তার জন্য আগে থেকেই সুন্দর আয়োজন করা হয়েছে। বিছানায় ছড়ানো গোলাপের পাপড়ি, জানালা খোলা, সামনে সমুদ্রের গর্জন। সায়েম আনিকার দিকে তাকালো। তুমি কি খুশি? তুমি এত কিছু ভেবেছো? সাইম হাসলো। সে আনিকার হাত ধরে তাকে কাছে টেনে নিল। এই সফর কেবল একটা ভ্রমণ নয়, এটি তাদের ভালোবাসা সত্যিকারের প্রকাশ। রাতে ডিনারে তাদের জন্য বিশেষ কিছু নিয়ে আসবে। নতুন অনুভূতির যাত্রা শুরু হবে। তারা কি জানে এই সফর তাদের সম্পর্ককে আরো গভীরে নিয়ে যাবে, নাকি এখানে এমন কিছু অপেক্ষা করছে যা তারা এখনো কল্পনা করেনি। রাত গভীর, কিন্তু চারপাশে যেন এক ধরনের জাদু ছড়িয়ে আছে। সৈকতের বাতাস নরম, ঢেউয়ের শব্দ মনকে শীতল করে দিচ্ছে। আনিকা বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়েছিল। সাইম আস্তে আস্তে তার কাছে এসে দাঁড়ালো। তুমি এত মন দিয়ে কি দেখছো? সমুদ্র। সমুদ্র নাকি কোনো কিছু থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা? আনিকা চমকে তাকালো। সাইম একটু হাসলো। তার চোখে এক ধরনের দুষ্টুমি, এক ধরনের গভীর উষ্ণতা। তুমি কি জানো, তুমি যখন লজ্জা পাও তখন তোমাকে আরো সুন্দর লাগে। তুমি আজ কিছু বেশি বলছো। তাহলে শুনতে তোমার আপত্তি? আমি আমি কিছু বলছি না। সাইম আরো একটু কাছে এলো। তুমি কি জানো, আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এই মুহূর্তটা কবে আসবে। কোন মুহূর্ত? যখন তুমি আর লুকিয়ে থাকবে না। আনিকা হঠাৎ মাথা নিচু করলো। তার গাল লাল হয়ে গেছে, কিন্তু সে কিছু বলছে না। সাইম তার হাতে নরম স্পর্শ রাখলো। তুমি কি চুপ করে থাকবে? আমি ঠিক জানি না। সাইম হাসলো। সে আনিকার চুলের কিছু অংশ কানের পাশে সরিয়ে দিল। তুমি কি জানো, এই রাতটা শুধু আমাদের জন্য। তুমি কি আমাকে আরো লজ্জা দিতে চাচ্ছ? তুমি লজ্জা পেতে যতই চেষ্টা করো, আমি থামবো না। আনিকা চুপ হয়ে গেল। সৈকতে বাতাস আরো গাঢ় হয়ে এসেছে, কিন্তু রাত এখনো অনেক কিছু বলার অপেক্ষায় আছে। সাইম তার হাত আনিকার কাঁধে রাখলো, তাকে আরো কাছে টেনে আনলো। আনিকার হৃদয় স্পন্দন যেন একটু দ্রুত হয়ে গেল। সাইম আনিকার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো, তোমার এই লজ্জা আমার কাছে অসম্ভব সুন্দর লাগে। তুমি আবার শুরু করলে? এটা শুরু না, এটা কেবল আমাদের গল্পের নতুন অংশ। আনিকা মুচকি হাসলো, কিন্তু তার গাল এখনো লাল। সাইম আনিকার হাত ধরে রেখে বলল, আজ রাতটা কেবল আমাদের জন্য। কোনো কষ্ট, কোনো ভুল বোঝাবুঝি, কেবল ভালোবাসা। তুমি প্রতিজ্ঞা করছো? আমি প্রতিজ্ঞা করছি। রাত আরো গভীর হচ্ছে, কিন্তু তারা একে অপরকে আরো কাছে অনুভব করছে। সূর্যের প্রথম আলো জানালা দিয়ে নরম ছোঁয়া দিচ্ছে। আনিকা ধীরে ধীরে চোখ খুলল। তার মনে এক ধরনের প্রশান্তি। এই সকালটা যেন অন্যরকম। সাইম পাশে ঘুমিয়ে আছে, তার মুখে এক ধরনের শান্তির ছাপ। আনিকা চুপচাপ তার দিকে তাকিয়ে থাকলো। গত রাতের সমস্ত মুহূর্ত মনে পড়ছে। সন্দেহ, লজ্জা, ভালোবাসার উষ্ণতা। আজকের দিনটা তাদের জন্য কেবল শুরু।
তুমি জেগে গেছো? হুম। তাহলে আজকের দিনটা শুরু করা যাক। সায়েম উঠে এসে আনিকার হাতে হাত রাখলো। তুমি কি জানো, আজ আমি কেবল তোমাকে সময় দিতে চাই। তুমি সব সময় আমার পাশে থাকো, আজ আলাদা কি হবে? আজ শুধু আমরা থাকবো, কোনো বাধা ছাড়া। সকালে তারা সৈকতে হাঁটতে গেল। সামুদ্রিক বাতাসে আনিকার চুল এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু তার চোখে এক ধরনের আনন্দ। সায়েম তার দিকে তাকিয়ে হাসলো। তুমি কি জানো, তোমাকে এভাবে দেখতে আমার অসম্ভব ভালো লাগে। তুমি আবার শুরু করলে? আমি যদি বলি আজ তোমাকে আরো বেশি ভালোবাসতে চাই। আনিকা হাসলো। সৈকতে হাঁটতে হাঁটতে তারা পানি ছুঁয়ে দেখছিল। ঢেউয়ের শব্দ যেন তাদের কথার প্রতিধ্বনি হয়ে উঠেছে। দুপুরে তারা রিসোর্টে ফিরে এলো। সায়েম তাদের জন্য বিশেষ লাঞ্চের আয়োজন করেছে। তুমি এত কিছু ভাবলে? তুমি ছাড়া আর কিছু ভাবতে চাই না। আনিকার গাল আবার লাল হয়ে গেল। সায়েম হাসলো। সে আনিকার হাত ধরলো। তারপর তারা বিকেলে সমুদ্রের ধারে গিয়ে বালিতে বসে রইল। সায়েম তার হাত দিয়ে বালিতে কিছু লেখার চেষ্টা করলো। তুমি কি লিখছো? আমাদের নাম। তুমি এইসব করছো কেন? কারণ আমি চাই এই মুহূর্তটা চিরদিনের জন্য আমাদের স্মৃতিতে থেকে যাক। আনিকা কিছুক্ষণ চুপ রইল। তার চোখে আনন্দ, কিন্তু তার মধ্যে একটা গভীর অনুভূতি। সায়েম আনিকার দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো, এই সফরটা শুধু হানিমুনের জন্য নয়। তাহলে? আমি চাই এটা আমাদের ভালোবাসার নতুন অধ্যায় শুরু হোক। রাত নেমে আসছে। তারা দুজন একসঙ্গে ফিরে আসছে রিসর্টে। সামুদ্রিক বাতাসে তাদের চুল এলোমেলো করে দিচ্ছে, কিন্তু তারা কেবল একে অপরের দিকে তাকিয়ে আছে। এটা কি শুধুই একটা ট্রিপ, নাকি তাদের ভালোবাসার নতুন অধ্যায়ের প্রথম দিন? সকালে সূর্যের আলো জানালা দিয়ে নরম ছোঁয়া দিয়েছে। সমুদ্রের গর্জন একদম দূর থেকে শোনা যাচ্ছে। এক ধরনের প্রশান্তির অনুভূতি ছড়িয়ে আছে বাতাসে। আনিকা ধীরে ধীরে চোখ খুলল। তার পাশে সায়েম শান্ত হয়ে ঘুমিয়ে আছে। এক মুহূর্তের জন্য আনিকা চুপচাপ তার দিকে তাকিয়ে থাকলো। গত কিছুদিনের সব অনুভূতি মনে পড়ছে। অনিশ্চয়তা, অভিমান, ভালোবাসার উষ্ণতা। কিন্তু আজ সবকিছু যেন নতুন। তুমি আমার দিকে এত মন দিয়ে তাকিয়ে আছো কেন? কারণ তোমার এই প্রশান্ত মুখটা দেখতে আমার ভালো লাগছে। তাহলে আজকের দিনটা শুধু ভালো লাগার জন্য? আমি যদি বলি আজ তোমাকে আরো বেশি ভালোবাসতে চাই। আনিকা হাসলো, কিন্তু তার গাল লাল হয়ে গেল। দুপুরে তারা সমুদ্রের কাছে গেল। ঢেউয়ের শব্দ যেন তাদের কথার প্রতিধ্বনি হয়ে উঠেছে। সায়েম নরম ছোঁয়ায় আনিকার হাতে হাত রাখলো। তুমি কি জানো, আমি চাই এই মুহূর্তটা চিরদিনের জন্য থেকে যাক। তুমি সবকিছু এত গভীরভাবে ভাবো কেন? কারণ আমি চাই তুমি শুধু অনুভব করো। রাতের শুরুর আগে তারা সৈকতে হাঁটতে লাগলো, একে অপরের হাত ধরে। আকাশে চাঁদের আলো, বাতাসে উষ্ণতা, এই যেন একটা নিখুঁত ভালোবাসার মুহূর্ত। সায়েম আনিকার দিকে তাকালো, তারপর তার কানের কাছে এসে বলল, তুমি কি জানো, যখন তোমার চোখে এই প্রশান্তি দেখি তখন মনে হয় তোমাকে কখনো হারাতে চাই না। তুমি আজ অনেক বেশি রোমান্টিক। তাহলে এই রাতটা শুধুই আমাদের জন্য। আনিকা মুচকি হাসলো। রাতের বাতাস তাদের চুল এলোমেলো করে দিয়েছে, কিন্তু তারা কেবল একে অপরের দিকে তাকিয়ে আছে। রাতে রুমে প্রবেশ করা মাত্র সায়েম আনিকাকে দেয়ালের সাথে চেপে ধরে 4 ঠোঁট এক করে দেয়। আনিকা চোখ বড় বড় করে ফেলে। সায়েম আনিকাকে কোলে করে বিছানায় শুয়ে তার উপর উঠে আবার কিস শুরু করে। আনিকা চোখ বন্ধ করে তার জুনিয়র স্বামীকে রেসপন্স করছিল। তাদের এই রাত যেন কখনো শেষ হওয়ার নয়, যেই রাতে আছে দুটি মনের পরিপূর্ণ ভালোবাসা। 2 বছর পর সময় গড়িয়ে গেছে। আজ 2 বছর হয়ে গেল তাদের ভালোবাসার গল্প এখন নতুন রূপ পেয়েছে। 2 বছর আগে আনিকা আর সায়েম হানিমুনে গিয়েছিল। সেই রোমান্টিক মুহূর্তগুলো এখনো তাদের স্মৃতিতে স্পষ্ট। তারা হাসতো, খুনসুটি করতো, ভালোবাসার প্রতিটি মুহূর্ত উপভোগ করত। কিন্তু আজকের দিনটা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আজ তাদের ভালোবাসার ফলস্বরূপ তাদের সন্তান পৃথিবীতে এসেছে। আজ তারা বাবা মা হয়েছে। হাসপাতালের নরম আলোয় আনিকা বিছানায় শুয়ে আছে, তার মুখে প্রশান্তির ছাপ। তার কোলে ছোট্ট একটি নরম শিশুর হাত। সায়েম পাশে দাঁড়িয়ে আছে, তার চোখে বিস্ময়, আনন্দ আর অশ্রু। এই ছোট্ট প্রাণটি তাদের জীবনকে সম্পূর্ণ করে দিয়েছে। তুমি জানো, আমি কখনো এতটা সুখ অনুভব করিনি। এখন আমাদের জীবন সত্যিই পূর্ণ। সায়েম শিশুটির দিকে তাকালো। এই ছোট্ট হাত, ছোট্ট আঙ্গুল, এই যেন ভালোবাসার সবচেয়ে নিখুঁত প্রকাশ। সায়েম আস্তে আস্তে শিশুটার মাথায় হাত রাখলো। আমাদের ছোট্ট পরি। আনিকা হাসলো, তার চোখেও জল। শিশুটি তার ছোট ছোট আঙ্গুল দিয়ে সাইমের আঙ্গুল আঁকড়ে ধরলো। এই স্পর্শ যেন হাজারো অনুভূতি প্রকাশ করলো। আনিকা মৃদু হাসলো। তুমি কি ভেবেছো তার নাম কি রাখবো? আমি চাই
এমন একটা নাম দেই যা আমাদের ভালোবাসার প্রতিচ্ছবি হবে। আনিকা কিছুক্ষণ চুপ থেকে শিশুটার দিকে তাকালো। তার চোখে ছিল মাতৃত্বের প্রশান্তি, এক ধরনের পরিপূর্ণতা। 2 বছর আগে তারা কেবল একে অপরের জন্য ছিল, আজ তারা বাবা মা। তুমি কি জানো এই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি? আমাদের জন্য এইটা শুধু একটা দিন নয়, এইটা আমাদের ভালোবাসার নতুন অধ্যায়। সাইম শিশুটাকে কোলে তুলে নিল। তার চোখে আনন্দ, তার মনে তৃপ্তি। আজ তাদের ঘরে শুধু সুখের আলো। আজ তাদের ভালোবাসা চিরদিনের জন্য রয়ে যাবে। সময় থেমে থাকে না, বছর গড়িয়ে যায়, স্মৃতিগুলো আরো সুন্দর হয়ে ওঠে। আজ সাইম ও আনিকার জীবনের নতুন একটি অধ্যায়ের পূর্ণতা ঘটেছে। তাদের সন্তান এখন ছোট্ট পায়ে হাঁটতে শিখেছে। তার হাসিতে ভরে যায় পুরো বাড়ি। এই হাসি, এই ছোট্ট মুহূর্তগুলোই তাদের ভালোবাসার সেরা প্রমাণ। তুমি কি জানো তোমার সঙ্গে জীবনটা কেবল সুন্দর না, এটা পূর্ণ হয়েছে। আমি সব সময় চাইতাম আমাদের ভালোবাসা যেন একটা গল্পের মতো হয়। গল্প তো হয়, কিন্তু আমাদের গল্পটা সবচেয়ে সুন্দর। সাইম আনিকার হাত শক্ত করে ধরল। তাদের চোখে ছিল গভীর ভালোবাসা, একে অপরের প্রতি অগাধ বিশ্বাস। সামনে অনেক বছর অপেক্ষা করছে, কিন্তু তাদের ভালোবাসা আজও নতুনের মতো উজ্জ্বল। আকাশে সূর্য অস্ত যাচ্ছে, শিশুটি খিলখিল করে হাসছে। সাইম আর আনিকা একে অপরের দিকে তাকিয়ে আছে। ভালোবাসা কি শুধুই অনুভূতি, নাকি এটা সময়ের চেয়েও শক্তিশালী কিছু? আজ তাদের গল্প পূর্ণ হয়েছে, কিন্তু এটি শেষ নয়, এটাই তো নতুন শুরু। সময় বদলায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা রয়ে যায় চিরকাল। সাইম ও আনিকার গল্পে কেবল একটি সম্পর্কের নয়, এটি হৃদয়ের গভীর সংযোগের প্রতিচ্ছবি। তাদের ভালোবাসা শুধু রোমান্টিক মুহূর্তে সীমাবদ্ধ ছিল না, বরং একে অপরের পাশে থাকা, কঠিন সময় পার করা এবং জীবনে নতুন ধাপে একসঙ্গে এগিয়ে যাওয়ার গল্প। বাবা মা হওয়ার আনন্দ তাদের জীবনকে নতুন অর্থ দিয়েছে, একটি সম্পূর্ণতার অনুভূতি। শিশু তাদের ভালোবাসার নতুন অধ্যায় খুলেছে, যেখানে তারা শুধু স্বামী স্ত্রী নয়, বরং দায়িত্বশীল অভিভাবক। জীবনে বাধা আসবে, ভুল বোঝাবুঝি থাকবে, কিন্তু সত্যিকারের ভালোবাসা সবকিছু জয় করতে পারে। তারা বুঝেছে ভালোবাসা কেবল আবেগ নয়, এটি একে অপরকে শ্রদ্ধা করা, মূল্যায়ন করা এবং সময়ের সঙ্গে আরও দৃঢ় হওয়া। আজ তাদের গল্পের শেষ নেই, এটি কেবল আরও একটি সুন্দর অধ্যায়ের সূচনা। সুখ, কষ্ট, হাসি, কান্না সব মিলিয়ে তৈরি হয়েছে তাদের ভালোবাসার পথ। তারা প্রমাণ করেছে ভালোবাসা যদি সত্য হয় তবে তা চিরদিন রয়ে যায়। ভালোবাসা শুধু মুহূর্তের উষ্ণতা নয়, এটি ধৈর্য, বিশ্বাস এবং একসঙ্গে থাকার অঙ্গীকার। সম্পর্কের গভীরতা বাড়ে একে অপরকে সম্মান, সহানুভূতি ও সমর্থন দেওয়ার মাধ্যমে। একজন ভালো জীবনসঙ্গীর মূল্য সেই মুহূর্তে বোঝা যায় যখন কঠিন সময় আসে, কিন্তু সে পাশে থেকে শক্তি যোগায়। পারস্পরিক বোঝাপড়া ও সমঝোতাই একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে তোলে। ভালোবাসার প্রকৃত সৌন্দর্য দেখা যায় যখন দুটি হৃদয় একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়। এটাই তাদের গল্পের সুখী সমাপ্তি।